হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু বন্ড স্টাডি। আমি সত্যজিৎ স্যার। ভালো আছো? ওকে। তো দেখো, বিগত কয়েকদিন, একদিন দুদিন যাই হয়েছে, সেখানে হয়েছে কি আমার ক্লাসটা ঠিকঠাক করে হয়নি, আমি জানি, ঠিক আছে। কিন্তু তবুও তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস যে তোমরা তো মানে থাকার চেষ্টা করেছো এবং আমি দেখেছি তোমাদের রিয়াকশন, আমার খুব ভালো লেগেছে। এই যে ইচ্ছাটা তোমাদের মধ্যে ছিল, এটাই আমার কাছে সব কিছু। তো আজকে সেই ইচ্ছা নিয়ে আজকে ক্লাসে কোনো রূপ ডিস্টারবেন্স থাকবে না, ওকে। এবং ক্লাসটা একটু লেন্দি হবে, কেন না, কারণ হচ্ছে এটাই যে বিগত কয়েকদিনের যে কভারেজ সেটা তো আমাকে করাতে হবে, তোমাদেরকে পড়াতে হবে, ঠিক আছে। তো বেশি কিছু কথা না বলে একদম আমি প্রশ্নে যাচ্ছি প্রথম থেকে, ওকে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, বর্ণান্ধতার জন্য আমাদের শরীরের কোন কোষের ব্যাধি দায়ী, অর্থাৎ কোন কোষের জন্য আমাদের শরীরে বর্ণান্ধতা দেখা যায়। ওকে, শরীরে তো নয়, চোখে। ঠিক আছে, তো কোনটা? বেশ, ঠিক আছে দাদা, জানবো, কিন্তু তার আগে আমি আগের দিনের মতোই আগে বেসিক অ্যানালিসিসটা করে নিই, ওকে। কালার ব্লাইন্ডনেস, যেটা আগেও বলেছিলাম, এই কোশ্চেনটা আমি আরেকবার বলি, এটা একটা জেনেটিক ডিজিজ। কি বললাম? জেনেরিক, আচ্ছা জেনেটিক লেখো, ওকে, সরি, জেনেটিক ডিজিজ। ক্লিয়ার হলো? জেনেটিক ডিজিজ। দাদা এই ডিজিজটা কাদের মধ্যে বেশি দেখা যায়? তুমি আগের দিনই বলেছিলে, আরেকবার বলে দাও তো। না দেখো, এটা মেল এবং ফিমেলদের মধ্যে মেলের বেশি দেখা যায়, অর্থাৎ পুরুষদের, ওকে। তাহলে মেল এখানে বেশি প্রভাবিত হবে ফিমেলদের থেকে। ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার মেলেদের যে হচ্ছে দাদা, কেন হচ্ছে? ক্রোমোজোমের জন্য। কে দায়ী এখানে? ক্রোমোজোম দায়ী। তাহলে মেলেদের যে ক্রোমোজোম স্ট্রাকচার সেটা কিরকম হয় দাদা? না, মেলেদের যে ক্রোমোজোম স্ট্রাকচারটা হয় বাবু, সেটা হয় ঠিক এরকম, 44 প্লাস এক্স ওয়াই। মনে থাকবে কি মনে থাকবে না বাবা? যে মেলেদের যে স্ট্রাকচারটা সেটা হয় এরকম, 44 প্লাস এক্স ওয়াই। ফিমেলদের 44 প্লাস এক্স এক্স। মনে থাকবে কি মনে থাকবে না? আমার সাথে হ্যাঁ না দিতে থাকবে সবাই, ঠিক আছে। যে 44 প্লাস এক্স এক্স হয়ে গেল। এবার মনে রাখবে কি, যে এই জেনেটিক ডিজিজ কালার ব্লাইন্ডনেসের জন্য এক্স বেশি দায়ী ওয়াই এর থেকে, অর্থাৎ এক্স ক্রোমোজোম ইজ বেশি এফেক্টিভ, ইজ মাচ মাচ এফেক্টিভ দ্যান ওয়াই ক্রোমোজোম। ক্লিয়ার? বেশ, কালার ব্লাইন্ডনেসের জন্য দুটো কালার এরকম আছে যেটা দেখতে অসুবিধা হয়। কোন দুটো কালার? লাল, সবুজ, অর্থাৎ রেড অ্যান্ড গ্রিন। এই দুটো কালার সব থেকে বেশি অসুবিধা হয় দেখতে। ক্লিয়ার হয়েছে? তাহলে আপাতত কালার ব্লাইন্ডনেস নিয়ে বলা হয়ে গেল, এইটুকু এইটুকু জানলেই হবে। আমি তো কি বলেছি, টপিকও করাবো, এমসিকিউ করাবো, পিওআইকিউ করাবো। আশা করি জেনারিক ভিডিওটা তোমরা দেখেছো আমার এনটিপিসি গ্রুপটির, ওকে। চ্যানেলটাকে একটুখানি শেয়ার করে দে ভাই বন্ধুদের মধ্যে, ঠিক আছে। বন্ধুদের মধ্যে ভাই বোন বন্ধু যারাই রয়েছে তাদেরকেও বল ক্লাসটা জয়েন করতে। চল, তাহলে এবার অ্যান্সার কি দাদা? না, এটা হচ্ছে কোন সেল। কি সেল? কোন সেল। ওই যে বলেছিলাম কোন সেল না কোন সেল, কোন সেলের জন্য এটা হচ্ছে, ঠিক আছে। দাদা এখানে ডাব্লিউবিসি বলে একটা অপশন রয়েছে, এটা সম্পর্কে কিছু বলবে না? অবশ্যই বলবো, আমি আছি কি করতে, বলার জন্যই। ডাব্লিউবিসির একটা নাম আছে, কি জানো? কেউ যদি বলতে পারো বলো তো। ডাব্লিউবিসির একটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে লিউকোসাইট। কি নাম? লিউকোসাইট। লিউকোসাইট। মনে থাকবে কি মনে থাকবে না? ডাব্লিউবিসি ইজ অলসো নোন অ্যাজ লিউকোসাইট। এর মধ্যেই নিউক্লিয়াস আছে, এর মধ্যেই কি আছে? নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। এবার সবাই অল্প বিস্তর আমরা একটা রোগের কথা জানি, যেটা হচ্ছে কি এইডস। এই যে এইডস রোগটা, এইডস রোগটা হয় কার জন্য হয় দাদা? না, এইডস রোগটা হয় দাদা এইচআইভি বলে যে ভাইরাসটা রয়েছে তার জন্য। হিভ ভাইরাসের জন্য রোগটা হয় কি? এইডস। এই যে হিভ ভাইরাস যেটা রয়েছে না, এটা বড় বদমাশ একটা ভাইরাস। কি করে জানো? সোজা গিয়ে ডাব্লিউবিসি কে অ্যাটাক করে। কাকে অ্যাটাক করে? ডাব্লিউবিসি কে অ্যাটাক করে। এবার দাদা ডাব্লিউবিসি কে অ্যাটাক করে বুঝলাম, ও একটা বদমাশ ভাইরাস, সেটাও আমি বুঝলাম। ডাব্লিউবিসি কে নিজে, ডাব্লিউবিসি কি কাজ করে এমন যে ওকে অ্যাটাক করতে হয়? ডাব্লিউবিসি কি কাজ করে দাদা যে ও কি অ্যাটাক করতে হবে? ডাব্লিউবিসি না আমাদের শরীরে ইমিউনের যে সিস্টেমটা রয়েছে, ইমিউন সিস্টেম, সেটাকে বাড়ায়।
বা বলতে পারো ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে, আমাদের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কে করে তোলে? এই ডাব্লিউবিসি। মনে থাকবে। এবার যদি কোনো একটা ভাইরাস এসে অ্যাটাক করবে তো তাকেই, যে আমাদেরকে প্রতিরোধ করছে, যে বাইরে থেকে আমাদেরকে বাঁচাচ্ছে তাকেই আগে অ্যাটাক করতে হবে। একইভাবে যদি ভারত পাকিস্তানে বা ভারতের সাথে অন্য কোনো দেশের লড়াই হয়, কি হয়? আগে আর্মিকে অ্যাটাক করবে। কেন? কারণ তারা রক্ষা দিচ্ছে বাইরে। ঠিক আছে, তো সেই একইভাবে ডাব্লিউবিসি কে এরা অ্যাটাক করে। দাদা এবার এখানে রয়েছে কি? রড সেল। বাবা রড সেল সম্পর্কে দুটো জিনিস একটু জেনে রাখো। রড সেল না মানুষের বেশি থাকে না, মানুষের বেশি থাকে না। কেন থাকে না? কেন থাকে না সেটা ঠিক আছে, কিন্তু থাকে না বলে আমরা রাত্রেবেলায় কি হয় কম দেখি। অর্থাৎ রড সেল কি করে? নাইট ভিশনে সাহায্য করে। কি করে? নাইট ভিশন, রাতের বেলায় দেখতে সাহায্য করে, নাইট ভিশন। এবং আগের দিনেও এটা যখন পড়িয়েছিলাম তখন আমাকে একজন কমেন্টে লিখেছিল আউল, প্যাঁচা। এর এক্সাম্পল যদি দেয়া হয় তাহলে সেটা হচ্ছে আউল, আমি তাকে নিয়েই চলছি। খুব ভালো লেগেছে আমার, তুমি ছিলে সঙ্গে। আউল, ক্যাটস, ডগস, এরা সবাই এটসেট্রা। ঠিক আছে, এরা সবাই, এদের মধ্যে কি রয়েছে? রড সেল বেশি রয়েছে, মানুষের মধ্যে কম রয়েছে। ক্লিয়ার হয়েছে? দাদা এবার একটা রয়েছে নিউরন। এটার অল্প বিস্তর তোমরা সবাই নাম শুনেছ, কিন্তু নিউরনটা কি করে? নিউরন কি না, নিউরন হচ্ছে আমাদের শরীরের সব থেকে লংগেস্ট সেল। কি সেল? লংগেস্ট সেল। মনে থাকবে কি মনে থাকবে না? লংগেস্ট সেল এবং মিনিমাম রিজেনারেশন পাওয়ার। কি লিখলাম এখানে কথাটা? রিজেনারেশন পাওয়ার। রিজেনারেশন, আচ্ছা বলতে বলতে অনেক সময় বানান কিন্তু আমি ভুল লিখি। হ্যাঁ, রিজেনারেশন পাওয়ার। বলতে বলতে মানে কথা বলতে বলতে অনেক সময় কি হয়, এর জায়গায় ই, ও এর জায়গায় ও, সব হয়ে যায়। ওগুলো একটু অ্যাডজাস্ট করে নিও ভাই, ঠিক আছে? তাহলে রিজেনারেশন পাওয়ার মিনিমাম কার দাদা? না সেটা হচ্ছে নিউরনের। কার? মিনিমাম। অর্থাৎ একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে আর ঠিকঠাক করতে খুব অসুবিধা হয় না বললেই চলে ভাই, হয় না। ঠিক আছে, কিন্তু এই রিজেনারেশন পাওয়ার আমাদের শরীরে এমন একটা জিনিস আছে যার খুব বেশি। সেটি কে জানো? সেটি হচ্ছে আমাদের লিভার। লিভার, এই লিভার কি করে? এর মধ্যে সব থেকে বেশি ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম রিজেনারেশন পাওয়ার রয়েছে। কার? লিভারের। আশা করি এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার যেমনটি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ক্লাসে একটা কোশ্চেনের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি টপিক, পিওয়াইকিউ এবং এমসিকিউ অ্যানালিসিস করাবো। দেখে নাও তো, একবার দেখে নাও তো। আমি কি এখানে একটা প্রশ্ন বলে একটা প্রশ্ন করাই? করাই? কোনো দিন করাই না। কেন? না, আমি এইভাবেই পড়াই। আমি ওই জন্যই বুক ঠুকে বলতে পারি যে আমি একটা প্রশ্নে তোমার 50টা প্রশ্নের অ্যান্সার আমি এখানে ক্লিয়ার করিয়ে দিতে পারবো। এখানে 50টা নেই, অবভিয়াসলি 10-15টা তো আছে, বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। সেগুলো কি তোমরা করতে পারবে না? আমার সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। বারবার বলছি ভাই বন্ধু তাদের কাছে পাঠাও, রিভিউ কানেক্ট করো, যে সেগুলো আমাদেরকে জানাও। ঠিক আছে, এত ভালো ক্লাস কোথাও করাবে না। এবার তোমাদের মতো এই যে বাংলায়, ইংরেজিতে সব কিছুতে আমি দিয়ে দিয়েছি, যা যা দরকার তোমাদের সব কিছুতে আছে এখানে, একটুখানি দেখে নিও। এগুলো সবই আমি পড়িয়েছি, হ্যাঁ, সেগুলো একটু দেখে নিও। এডস এর ফুল ফর্ম এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইখান থেকে উচ্চারণটাকে আলাদা করতে বলেছিলাম, মনে আছে? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হয়ে গেল। এইটা কার জন্য হয়? কজড বাই হিভ। হিভের ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কোথায় অ্যাটাক করে দাদা? ডাব্লিউবিসিতে। পড়ায়নি, লিখে দিয়েছি। মনে থাকবে কি মনে থাকবে না? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নিউরন বলে দিয়েছি, রড সেল আর শুধু। আচ্ছা হ্যাঁ, রড সেল সম্পর্কে আরেকটা কথা বলি। এই রড সেলকে বলা হয় কি না ফটো রিসেপ্টর। এটা আমার হয়তো ওখানে বলা হয়নি। রড সেলকে কি বলা হয়? ফটো রিসেপ্টর। রড সেলের আরেকটা নাম ফটো রিসেপ্টর। আই মিসড দ্যাট পয়েন্ট, কিন্তু এই যে পিপিটিতে থাকবে। ওকে চলো নেক্সট। কি আছে? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন নিজের কোনটি থেকে পাওয়া যায়? নাম শুনেছো? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন নিচের কোনটি থেকে পাওয়া যায়? বলো দেখি একটুখানি, যদি কেউ জেনে থাকো অবভিয়াসলি। জানো
আচ্ছা একটা জিনিস হয় মাইকোলজি, মাইকোলজি কি হয়, মাইকোলজি কি জিনিসটা কি দাদা, আমি তো বলবই, তোমরা একটু কমেন্টে লেখো মাইকোলজি কি জিনিস। না মাইকোলজি হচ্ছে স্টাডি অফ ফাঙ্গাস, কি বললাম, দ্য স্টাডি অফ ফাঙ্গাস ইজ কল্ড মাইকোলজি। ঠিক আছে, বেশ বুঝতে পারলাম। এখানে একটা কথা রয়েছে পেনিসিলিন, এই পেনিসিলিন কে আবিষ্কার করেন, এবং তোমরা এটুকু বলবে যে পেনিসিলিন কে আবিষ্কার করেন, এটাই আপাতত বলো আমাকে, বলো পেনিসিলিন কে আবিষ্কার করেন, লিখে রাখো তো, হোমওয়ার্ক, সব কিছু আমি বলে দেবো কেন, তোমরা একটুখানি লেখো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে, এটা তোমরা লিখে নিয়ে আসবে। ওকে, এরপর তোমরা আমাকে বলবে যে যে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তিনি অ্যাকচুয়ালি কি আবিষ্কার করেছিলেন সেটাও আমাকে জানাবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম। ওকে, এগুলো লিখে দেওয়া উচিত না আমার, কিন্তু তবুও আমি লিখে দিচ্ছি, পেনিসিলিয়াম নোটেটাম বাই আলেকজান্ডার ফ্লেমিং। কি নাম, আলেকজান্ডার ফ্লেমিং, বাই আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, আলেকজান্ডার ফ্লেমিং, ইনি আবিষ্কার করেছিলেন কি, এই পেনিসিলিয়াম নোটেটাম। মনে থাকবে কি মনে থাকবে না? আর এটা হচ্ছে একটা ফাঙ্গাস, পেনিসিলিয়াম নোটেটাম হচ্ছে একটা ফাঙ্গাস। ঠিক আছে, তো অ্যান্সারটাও হবে কি আমাদের ফাঙ্গাস। মনে থাকবে কি মনে থাকবে না? আশা করি মনে থাকবে, কারণ না মনে থেকে লাভ নেই। আচ্ছা এরকম একটা ফাঙ্গাস যেটা আমরা খাই, নাম বলতে পারবে? সবাই খাও, মাশরুম, এডিবল ফাঙ্গাস, এডিবল ফাঙ্গাস যেটার নাম হচ্ছে কি মাশরুম। মাশরুম খাও না, সবাই খাও মাশরুম, হ্যাঁ কি না? আচ্ছা এর একটা নাম আছে, মাশরুমের আর একটা নাম আছে, সেটা আমাকে লিখবে। এটা তো আমি বলেই দিলাম, তো সুতরাং এটা আর হোমওয়ার্ক রইল না, এটা আমার বলা হয়ে গেল। মাশরুমের একটা নাম আছে, সেইটা তোমাদের রইল কি হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক রইল এটা। মাশরুমের আর একটা নাম আছে, স্টার্ট উইথ এ, এ দিয়ে নামটা শুরু হয়, স্টার্ট উইথ এ। ঠিক আছে, চলো এবার কিছু যে অপশনগুলো রয়েছে একটুখানি দেখে নিই। ব্যাকটেরিয়া বা ভাইরাস, এইগুলো নিয়ে একটুখানি আলোচনা করা যাক। চলো, জায়গা আছে? ওহো হো, এটা তো লিখিয়ে দিয়েছিলাম সব। আচ্ছা বাদ দাও, আচ্ছা ঠিক আছে তাই হোক। এই যে অলসো নোন অ্যাজ মাশরুম। ব্যাকটেরিওলজি, আচ্ছা স্টাডি অফ ব্যাকটেরিয়া কি বলবো, ব্যাকটেরিওলজি। হ্যাঁ কোথায় গেল একদম, এই যে ব্যাকটেরিয়াম যেটা লেখা রয়েছে এখানে, স্টাডি অফ ব্যাকটেরিয়া যেটাকে বলা হয়, এটা হচ্ছে ব্যাকটেরিওলজি। বা এই ব্যাকটেরিওলজির আরেকটা নাম আছে, ব্যাকটেরিওলজি এর আরেকটা নাম আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস, এটা একটুখানি লিখে রাখবে তো ভাই আমার, বোন আমার, সব লিখে রাখবে তো। ঠিক আছে, চলো নেক্সট। লাইমস্টোন ইজ এ র মেটেরিয়াল ইউজড বাই হুইচ ইন্ডাস্ট্রি? 3 সেকেন্ড 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোন ইন্ডাস্ট্রিতে কি দেখতে পাওয়া যায়, লাইমস্টোন? না সেটা হচ্ছে চুনাপাথর ইউজ করা হয়, একটা জিনিস আছে যেটাকে বলা হয় কি সিমেন্ট। এই সিমেন্টের সাথে 3টে জিনিস মেশানো হয়, সিমেন্টের সাথে 3টে জিনিস মেশানো হয়, কি কি? লাইমস্টোন, বেশ, কি মেশানো হয় দাদা, লাইমস্টোন। একটা মেশানো হয় জিপসাম, দেখেছো লিখতে লিখতে গন্ডগোল, জিপসাম। আরেকটা নাম কি, ক্লে। এই 3টে জিনিস মিশিয়ে তৈরি করা হয় সিমেন্ট। মনে থাকবে কি মনে থাকবে না? লাইমস্টোন ইজ এ র মেটেরিয়াল। এই লাইমস্টোন কোথায় পাওয়া যায় দাদা, সেডিমেন্টারি রক্সে পাওয়া যায়। কোথায়? সেডিমেন্টারি রক্স, সেডিমেন্টারি রক্স। সেডিমেন্টারি রক্স কথাটার বাংলা মানে পাললিক শিলা। এই যে পাললিক শিলাতে আর কি পাওয়া যায় দাদা, পাললিক শিলাতে পাওয়া যায় হচ্ছে তোমাদের যে জীবাশ্ম, ফসিলস, এটা তোমরা দেখতে পাও, সব থেকে ইম্পর্টেন্ট। 2 কোল, কয়লা, এটা তোমরা পাও। 3 ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস, এগুলো সব কোথায় পাই, সেডিমেন্টারি রক্সে পাই। ক্লিয়ার হয়েছে? এবার দাদা এই জিপসাম এ কি করে,
জিপসামটা কেন ইউজ করা হয় বা কি করে না, এই যে টাইম রয়েছে, টাইম অফ রিয়াকশন যেটা রয়েছে, টাইম অফ রিয়াকশন, যেটার জন্য কি হয় তোমাদের কি বলবো, টাইম অফ রিয়াকশন বলতে যেটা হচ্ছে তোমাদের যে জমাট বেঁধে যায়, আমরা যখন সিমেন্ট ইউজ করি খানিকক্ষণ পরই জমাট বেঁধে যায় না, ওই যে টাইম অফ রিয়াকশন এটাকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। ওকে, আর রেট অফ রিয়াকশন মানে টাইমটাকে কমিয়ে দেয়। টাইম অফ রিয়াকশন মানে হচ্ছে কিরকম, টাইম অফ রিয়াকশনকে বাড়িয়ে দেওয়ার কথাটার মানে হচ্ছে টাইমকে কমিয়ে দেয়, টাইমটা কমে যায় অর্থাৎ ডিক্রিজ হয়ে যায়। ভালো করে বুঝবে, টাইম কমে যায় কেন না টাইম অফ রিয়াকশনটা বেড়ে যায়, আমার জমাট বাঁধার প্রক্রিয়াটা বেড়ে যাচ্ছে, জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটা আমার বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কম সময়ে জমাট বাঁধবে, তাহলে টাইমটাকে কমানোর জন্য টাইম অফ রিয়াকশন যেটা রয়েছে সেটা বেড়ে যায়। ক্লিয়ার? আরেকটা জিনিস হয় যেটা কি না, সেটা হচ্ছে ডিক্রিজ করে দেয় চেন রিয়াকশন যেটা হয়, ঠিক আছে, ওদের যে রেট রিয়াকশন যেটা হয়, যে রেট অফ রিয়াকশন যেটা, সেটাকে অনেকটা কমিয়ে দেয়। কি করে দেয়? জিপসামের আরেকটা কাজ আছে যেটা হচ্ছে রেট অফ রিয়াকশন। কি বললাম? রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশনকে কি কমিয়ে দেয়, কমিয়ে মানে কি কমিয়ে দেয়, নয় কমিয়ে দেয়, ডিক্রিজ করে দেয়। মনে থাকবে কি মনে থাকবে না বাবুরা? এইটা হচ্ছে আমাদের জিপসামের কাজ। কোথায়? সিমেন্টে। ক্লিয়ার? এবার তোমাদের হোমওয়ার্ক কি থাকবে এখান থেকে, প্রত্যেকটা প্রশ্ন একটা করে হোমওয়ার্ক থাকতে হবে। ভারতে সিমেন্ট ফ্যাক্টরি কোথায় আছে এবং সব থেকে বড় সিমেন্ট ফ্যাক্টরি কোথায় আছে, আরেকটা হচ্ছে প্রথম সিমেন্ট ফ্যাক্টরি কোথায় হয়। তাহলে ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি কোথায় হয়, সিএফ লিখছি আমি এখানে। লার্জেস্ট সিমেন্ট ফ্যাক্টরি কোথায় আছে, কোথায়? ইন্ডিয়াতে। ওকে, প্রথম কোনটা, লার্জেস্ট কোনটা, এই আপাতত এইটুকুই, আর কোথায় আছে বললে তো এইটুকু পড়লেই হয়ে যাবে। ওকে, সিমেন্ট ফ্যাক্টরি এই দুটো। তাহলে কি হলো আমার হলো কি, এখান থেকে আমার জিকের পার্টটা কমপ্লিট হয়ে যাবে, জিএস পড়তে পড়তে আমরা জিকেতে ঢুকে যাব। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা নাম রয়েছে দেখো, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের দুটো কোর আছে, কেউ নাম বলতে পারলে আমাকে বলো। অ্যালুমিনিয়ামের দুটো কোর আছে, বক্সাইট আর একটা ক্রায়োলাইট। ভেরি গুড, ক্রায়োলাইট, বক্সাইট অ্যান্ড ক্রায়োলাইট, দিস আর টু কোরস অফ অ্যালুমিনিয়াম। ঠিক আছে? এবং মনে রাখবে অ্যালুমিনিয়াম হচ্ছে এমন একটা মেটাল যেটা আর্থ ক্রাস্ট, আপাতত নামটা শুনে রাখো, আর্থ ক্রাস্ট অর্থাৎ একদম মাটির ওপর, মানে পৃথিবী পৃষ্ঠের ওপরের তলায়, ওপর পৃষ্ঠ যেটাকে বলা হয়। আর্থ ক্রাস্টে যদি বলা হয় সব থেকে কোন মেটালটা বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? কি মনে রাখতে বললো দাদা? দাদা বললো যে অ্যালুমিনিয়ামের দুটো ওর আছে, বক্সাইট ক্রায়োলাইট এগুলো আছে। ঠিক আছে, এবার এটা তো মনে রাখবই। আর হচ্ছে কি না, আর্থ ক্রাস্টে, হ্যাঁ আর্থ ক্রাস্ট, এইটাতে সব থেকে বেশি যে মেটালটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমার অ্যালুমিনিয়াম। ক্লিয়ার হলো? এই যে আর্থ ক্রাস্ট কি জিনিস আমি পড়াবো, দেখবে মানে পৃথিবীকে যদি এরকম করে ভাঙি আর কি, এইভাবে স্তর করে করে আমি ঠিক পড়াবো তোমাদেরকে। ক্রাস্ট আছে, এখানে মেন্টাল আছে, হ্যাঁ এখানে আর দিয়ে একটা নাম আছে, কেউ লিখে জানা থাকলে বলবে তো। সিএমআর গুড লিডার্স, হ্যাঁ এটা কোর আছে, হ্যাঁ এখানে কোর আছে, আরো ভাগ আছে, এদেরও আবার ভাগ আছে। তো এই যে ভাগগুলো আছে এগুলো আমি তোমাদেরকে পড়াবো, হ্যাঁ ক্রাস্ট, মেন্টাল, কোর, হ্যাঁ এই সমস্ত কিছু পড়াবো। যে মেন্টালের আবার দুটো পার্ট আছে, হ্যাঁ এগুলো সবই আমি তোমাদেরকে পড়াবো, চিন্তা কিছু করার কারণ নেই। জিওগ্রাফি একটা কোশ্চেন পেয়ে যাই, পুরো ধোঁয়া উড়িয়ে দেবো একদম। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক এবার পিপিটিতে কি আছে। সমস্ত কিছু লেখা আছে, কাদামাটি, জিপসাম, হ্যানা ত্যানা সব লেখা আছে। দেখো বক্সাইটের হচ্ছে ক্রায়োলাইট এবং বক্সাইট এন্ড ক্রায়োলাইট, এগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, সবই মোটামুটি আমি পিপিটিতে দিয়েছি। এবার নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই। চলো 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 তাড়াতাড়ি করো। পরমাণুর পারমাণবিক সংখ্যা দিয়ে কোনটির সংখ্যা দেয়, মানে অ্যাটমিক নাম্বার দিয়ে কি বোঝানো হয়, এটা হচ্ছে বেসিক কোশ্চেন। অ্যাটমিক নাম্বার দিয়ে কি বোঝানো হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 চলো। প্রোটন, প্রোটন। আচ্ছা দাদা নিউটন ইলেকট্রন বোঝানো হয় না? হ্যাঁ হয়, হ্যাঁ হয়। অনেক সময় জেনারেল, তোমরা যেহেতু ছোট, তোমরা ছোট নও মানে হচ্ছে তোমাদের এক্সামের
দেখো প্রত্যেকটা এক্সামের তো এক একটা করে ক্রাইটেরিয়া আছে, যদি এটা শুধু ফিজিক্স ওরিয়েন্টেড এক্সাম হতো তাহলে এরকম কোশ্চেন কেউ দিত না, কারণ সেখানে কি করা হয় ওরকমভাবে হয় না, ঠিক আছে, প্রোটনও ধরা হয় ইলেকট্রনও ধরা হয়, কেন না কেন ধরা হচ্ছে না এরকমভাবে যে কোনো একটা মেটালকে যদি দেখা হয় বা কোনো একটা পদার্থকে যদি তুমি দেখো সে কি সবসময় হঠাৎ করে আয়োনাইজড হয়ে যাচ্ছে, তো হচ্ছে না, তো সেজন্য এই যে চার্জ আয়োনাইজড হয়ে যাওয়া বা চার্জ হয়ে যাওয়া সে তো হচ্ছে না, তো জেনারেলি প্রোটন যতগুলো থাকে ইলেকট্রনও ততগুলো থাকে, ওই জন্য এই অ্যাটমিক নাম্বার দিয়ে কি করা হয় না দুটোর সংখ্যাই বোঝানো হয়, প্রোটনের সংখ্যাও বোঝানো হয় ইলেকট্রনের সংখ্যাও বোঝানো হয় বাচ্চাদেরকে, ঠিক আছে, কিন্তু দুটোই যদি অপশনে থাকে কোনটা আগে ঠিক করবে সেটা হচ্ছে প্রোটন, ঠিক আছে। এবার ফর অ্যান এক্সাম্পল দাদা বোঝাও একটুখানি, কার্বনের ধরো একটা এক্সাম্পল আমি নিচ্ছি, একদিকে 6 আছে একদিকে 12 আছে, এইটাকে বলা হয় মাস নাম্বার, কি বলা হয় বাবুরা, মাস নাম্বার, মাস নাম্বার, এটাকে বলা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, কি বলা হয় অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা যেটাকে তোমরা বলো। এই মাস নাম্বার কথাটার মানে কি দাদা, না মাস কথাটার মানে হচ্ছে এটাই যে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই কতগুলো নিউট্রন আছে, কি আছে নিউট্রন আছে, ওকে। খুব ছোটবেলায় পড়েছিলে যে এটা যদি কার্বন হয় ধরো তার বাইরে এরকম ঘুরছে, আমি জাস্ট একটা সেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এইখানে কে থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে, হ্যাঁ, আর এইখানে কি থাকে ইলেকট্রন থাকে, সেই ই মাইনাসটা ঘুরতে থাকে, এরকমভাবে ছোটবেলায় পড়েছিলাম না আমরা, অল্প বিস্তর সবাই একটুখানি পড়েছো, তো যাই হোক, তাহলে প্রোটন নিউট্রন এই দুটোকে বোঝায় একসাথে কি মাস নাম্বার, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে কোনটা এই নিচেরটা, যেটা হচ্ছে শুধুমাত্র প্রোটন নাম্বার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রন নাম্বার, কিন্তু যখনই আমার অপশনে দুটো থাকবে ইলেকট্রনও থাকবে এবং প্রোটনও থাকবে আমরা শুধুমাত্র প্রোটনকে টিক করে আসবো, এটুকু না মনে রাখার কিছু নেই আশা করি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার, তাহলে এখান থেকে যদি আমরা বার করি হোয়াট ইজ দ্য নাম্বার অফ নিউট্রনস, তোমরা কি লিখবে, নিউট্রন কতগুলো আছে না, নিউট্রন সমান ওই জন্য লেখা হয় যে দাদা মাস নাম্বার মাইনাস প্রোটন, অথবা বলতে পারো প্রোটনের জায়গায় অ্যাটমিক নাম্বার, কি বললাম দেখো mn লিখছি মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বারস, এটাকে এদিকে নিয়ে এসছি এটাকে এদিকে নিয়ে এসছি, অসুবিধা তো কিছু নেই, তো পাতি ম্যাথ, হ্যাঁ। এই প্রোটন নাম্বার কি আবার কি বলে অ্যাটমিক নাম্বার, তাহলে সেজন্য লেখা হয় এখানে যে মাস নাম্বার থেকে যদি অ্যাটমিক নাম্বারকে আমরা বাদ দিই তাহলে পাবো কি নিউট্রন নাম্বার, নিউট্রন নাম্বার, মনে থাকবে কি মনে থাকবে না, এটা না মনে থাকলে ঠ্যাঙাবো, ঠেঙিয়ে দেবো, তাহলে নিউটন নাম্বার সমান হচ্ছে কি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, ক্লিয়ার হয়েছে, চলো। আচ্ছা দাদা আর কিছু বলবে এখান থেকে, বলবো অবশ্যই বলবো, কিন্তু আমি না তোমরা বলবে কি যে দাদা এই যে প্রোটনকে আবিষ্কার করে, প্রোটনের নামকরণ কে করে, ইলেকট্রনকে আবিষ্কার করে, নিউট্রনকে আবিষ্কার করে, এগুলো আমাকে একটুখানি কমেন্টে লিখে ঝটপট জানিয়ে দাও তাড়াতাড়ি, আর পিপিটিতে তোমাদের করাই আছে অ্যানাটম কনসিস্ট অফ আদার, ওসব বলা হয়ে গেছে। এই যে একটি পরমাণু 3টি কণা নিয়ে গঠিত, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রনটি জে থমসন আবিষ্কার করেছিলেন, কে জে থমসন, আর এর নামকরণ করেছিলেন কে, নামকরণ করেছিলেন জর্জ জনস্টন স্টোনি, বা স্টোনি মনে রাখলেও আপাতত কোনো আপত্তি নেই। দেখো এইটা নিয়ে না অনেক মতভেদ আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার, ঠিক আছে। যে থমসন হচ্ছে আমার ইলেকট্রনটি আবিষ্কার করে, এটা সবাই অল্প বিস্তর জানে, কিন্তু নামকরণের জায়গায় গন্ডগোল হয়, যে ইলেকট্রন আবিষ্কার করে দিল, দেখো এরকম হয়, কিরকম, যে আবিষ্কার করছে সে কেন নাম রাখতে পারে না, ধরো এরকম ব্যাপার, আমি একটা হঠাৎ করে কোনো একটা নতুন জিনিস দেখলাম, ঠিক আছে, আমি ওটাকে আমার মতো করে নাম দিলাম, পরবর্তীকালে ওইটা কি আরেকজন আবার ওই ব্যাপারটাকে নিয়ে অ্যানালিসিস করবে, পিএইচডির পেপার যেমন আস্তে আস্তে ডেভেলপড হতে থাকে, ঠিক আছে, সেই রকম ভাবেই আর কি। তো এইটাই যে ইলেকট্রন, এইটাই হচ্ছে কি ইলেকট্রন, এই যে ইলেকট্রন বলে আজ আমরা চিনছি, এই ইলেকট্রন নামটা দিয়েছিলেন কে না জর্জ জনস্টন স্টোনি, স্টোনি মনে রাখলেও হবে। প্রোটনকে না ইউজেন গোল্ডস্টাইন, মনে থাকবে, গোল্ডস্টাইন আবিষ্কার করেছিলেন প্রোটন, নাম দিয়েছিল রাদারফোর্ড, দেখতে পাবে হয়তো লেখা আছে, আর্নেস্ট রাদারফোর্ড, তাহলে নামকরণ করেছিলেন কে রাদারফোর্ড, ওকে। আর চ্যাডউইক, জেমস চ্যাডউইক, ইনি নিউটন আবিষ্কার করেন, নিউটনের নামও রেখে দিয়েছিলেন কে না ইনিই রেখেছিলেন, ওকে। এখানে ভালো এসছে হয়তো, হ্যাঁ চ্যাডউইক লেখা নেই, চ্যাডউইক লেখা নেই, লিখে নাও তো, চ্যাডউইক লিখে নাও, চ্যাডউইক ইনি কি আবিষ্কার করেন নিউট্রন, মনে থাকবে কি মনে থাকবে না বাবুরা, নিউট্রন, এবং নিউটনের আধান কি হয়, প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, নিউটন
জিরো, জিরো আধান অর্থাৎ নিউট্রাল চার্জ। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে না, মনে থাকবে না, মনে থাকবে। তাহলে যে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, ইলেকট্রনের নাম দিয়েছিলেন কে? না স্টোনি, জর্জ জনস্টন স্টোনি। প্রোটন আবিষ্কার করেছিলেন কে? গোল্ডস্টাইন বা গোল্ডস্টিনও বলা হয়, কিন্তু নামকরণ করেছিলেন কে? রাদারফোর্ড। রাদারফোর্ডের মডেল পড়তে হয়, রাদারফোর্ডের অ্যাটমিক নাম্বারের মডেল পড়তে হয়। ঠিক আছে, পড়াবো, কোশ্চেনে এলেই পড়াবো। চলো নেক্সট। ডিপিটি ভ্যাকসিন ইজ এ ক্যাটাগরাইজড ভ্যাকসিন, ক্যাটাগরিজড ভ্যাকসিন অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং? কোন ধরনের ভ্যাকসিন? ডিপিটি তিনটে নাম আছে, তিনটে নাম আছে, হ্যাঁ কি না? তিনটে নাম আছে, তো তিন ধরনের ভ্যাকসিন, যেটাকে বলবো কি কম্বাইন্ড ভ্যাকসিন। আবার কি? ডিপিটি ইজ এ কম্বাইন্ড ভ্যাকসিন। আচ্ছা, এবার এই ডিপিটি ভ্যাকসিনটা কে আবিষ্কার করে জানো কি? চার্লস নিকোলে। কি নাম? চার্লস নিকোলে, চার্লস নিকোলে। আমার উচ্চারণ শুনে শুনে তোমরা লিখতে থাকো, ঠিক আছে? কারণ আমি ওই যে লিখছি, পড়ছি, পড়াচ্ছি সব একসাথে হচ্ছে, তো ওই জন্য আর কি বানানটা এ ই একটুখানি অসুবিধা হয়ে যায়। এখনো শেয়ার করছো না তোমরা? শেয়ার করো কিন্তু, হ্যাঁ, রীতিমতো শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে। তাহলে ডিপিটি ফাংশন, ডিপিটি যে ভ্যাকসিন রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন কে? চার্লস নিকোলে। মনে থাকবে কি মনে থাকবে না? এবার ডিপিটি যে ভাইরাসটা রয়েছে না, ডি, পি আর টি, এই তিনটের জন্য আলাদা আলাদা নাম আছে, এই তিনটের জন্য আলাদা আলাদা নাম আছে, এবং নামগুলো খুবই মানে কি বলবো, উচ্চারণ করাও খুব কঠিন। তোমরা টি ফর টিটেনাস এটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো একটুখানি দেখবে। ডি ফর ডিপথেরিয়া, এটার থেকে এইটা শব্দ, এটা কি বলে? প্রিটিউসিস, বা অনেকে উচ্চারণ সুবিধার জন্য বলে প্রুটোসিস। হুপিং কাশি, হুপিং কাশি, কাশি না? আমিও দেখবে পড়াতে পড়াতে এক ধরনের কাশি, যেটা আমাদের মানে সবসময় গলা শুকিয়ে যায়, এই যে এত বকবক করছি, সেটা আলাদা। আর হুপিং কাশিতে দেখবে উফ করে কাশতেই থাকে, মানে একটা খুব খুব খারাপ একটা জিনিস। ঠিক আছে, হুপিং কাশি। আর একটা কি? টিটেনাস, সেটা তো সবাই জানো মোটামুটি, বেঁকে যায় শরীর, পুরো শরীর বেঁকে যায়, খুব মানে খুব খারাপ। ঠিক আছে, তো এই তিনটে মিলিয়েই হচ্ছে ওই ভ্যাকসিনটা, ডিপিটি ভ্যাকসিন। ঠিক আছে, তো সেটা আবিষ্কার করেছিলেন কিনি? না তিনি হচ্ছেন কে? না তিনি হলেন গিয়ে চার্লস নিকোলে। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে? দেখা যাক, বাংলাতেও লিখে দেয়া আছে, অসুবিধা কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন। শক্ত কয়লার মান সর্বোচ্চ কোনটি? এদের মধ্যে কোনটা আর কি খুব ভালো কয়লা? বলো। বাচ্চাদের প্রশ্ন, করো 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 করো, বাচ্চাদের প্রশ্ন করো। ভালো কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট না বিটুমিনাস না লিগনাইট না পিট? করো করো করো। আরে ওপর থেকে নিচে অবধি তো লেখা রয়েছে, তাড়াতাড়ি বল। অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ভালো, তারপরে হচ্ছে বিটুমিনাস, এটা ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। জাস্ট সেকেন্ড, এটাকে মুছিয়ে ফেলি আমি, লিখিয়ে দিই, তোমাদের জন্য এত খাটতে হয় না বাবুরা। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। আমার ভালো লাগে খাটতে, ওই জন্যই তো পড়াচ্ছি, নাহলে পড়াচ্ছেন কেন? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। কেন ফার্স্ট বললে দাদা? কোন বিচারে? কোন বিচারে? কোয়ালিটির বিচারে, কোয়ালিটির বিচারে। কি বললাম? কোয়ালিটির বিচারে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অ্যান্থ্রাসাইটকে কেন প্রথম বলছো বা দাদা? এখানে লেখো কার্বন কোয়ান্টিটি, কার্বন কোয়ান্টিটি, এগুলো পরীক্ষায় আসে, লোড করতে থাকো। যদি বলা হয় অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ কত, অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ কত, কি লিখবে? 80 to 90%। জঘন্য একটা রং, দেখি তো, হ্যাঁ জঘন্য একটা রং, এটাকে বাদ দিই। 80 থেকে 90% থাকে, ওকে। যদি বলে বিটুমিনাসে কত থাকে দাদা? না বিটুমিনাসে থাকে 60 থেকে 70%, 70%, 60 to 70% কার্বন থাকে। যদি বলে লিগনাইটে কত আছে দাদা? একটু এই কাছাকাছি আর কি, হ্যাঁ 50 থেকে 60% ধরবে, 50 থেকে 60। আর একবারে জঘন্য পরিমাণের কয়লা হচ্ছে কি? পিট, যেটাতে আছে কত? 35 to 45% এর মতো, 35 থেকে 45% মতো কয়লা, মানে কার্বন কোয়ান্টিটি আছে। ঠিক আছে, আর কয়লা তো কার্বন দিয়েই তৈরি হয়, এটা তো আর বলতে হচ্ছে না নিশ্চয়ই। কয়লা কোথায় পাওয়া যায়? সেডিমেন্টারি রক্সে পাওয়া যায়, আগেই বলেছি আমি। সেডিমেন্টারি রক্সে কয়লা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কি
তার কোয়ালিটি অনুযায়ী এভাবে বিচার করা হচ্ছে। দাদা এইটুকু জানলেই হবে? কয়লা বিষয়ে এইটুকু জানলে তো হবে না বাবা, হবে না। এবার দেখো কিরকম করে রিলেট করি, কেন বন্ড স্টাডি তোমাদেরকে বারবার বলছে যে তোমরা আমাদের কাছে এসো। এই একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাই, আগেরগুলোতে যদি নাও বোঝো এটা দিয়ে বোঝো, কারণ আমার তো টপিক নয়। তবুও দেখো, তোমরা বলো তো কোল ইন্ডিয়া লিমিটেড কোথায় আছে, কবে প্রতিষ্ঠা হয় এবং তার হেডকোয়ার্টার কোথায়? জানো? 1975 সালে প্রতিষ্ঠা হয়। কোথায় এর হেডকোয়ার্টার? কলকাতায়। কলকাতা কোথায় জানো? কলকাতা কোথায় জানো? সেটা আর আমি লিখছি না, আমি জানি না আর কি, বুঝলো তো? কলকাতা কোথায় আমি জানি না। কলকাতার না নিউ টাউন বলে একটা জায়গায় আছে, সেখানে এটা হয়, সেখানে এর হেডকোয়ার্টার আছে। মনে থাকবে কি মনে থাকবে না? যদি বলে কোল ইন্ডিয়া লিমিটেডের এখন প্রেজেন্ট চেয়ারম্যান অ্যান্ড এমডি কে, বলতে পারবে? চেয়ারম্যান অ্যান্ড এমডি কে আছে কোল ইন্ডিয়া লিমিটেডের, বলো তো? PM প্রসাদ। জানো না তো? PM প্রসাদ। দাদা এইসবও আসে? ওরে ওইগুলি আসবে রে। PM প্রসাদ, মনে থাকবে কি মনে থাকবে না? PM প্রসাদ হচ্ছে এখন প্রেজেন্টের একদম, তিনি হচ্ছেন কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারপারসন বা এমডিও বলতে পারো। চেয়ারপারসন এমডি একটাই পোস্ট রয়েছে ওখানে। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায়? কলকাতা, নিউ দিল্লিতে। কবে প্রতিষ্ঠা হয়? 1975 সালে প্রতিষ্ঠা হয়। তাহলে কেমন লাগলো জিকে? আমি কি জিকে জানি না? তোমাদের কি মনে হয় আমি জিকে জানি না? এরকম ভেবো না, আমি প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করব, ঠিক আছে? আচ্ছা, এবার কোল যখন পড়াচ্ছি দাদা, তাহলে কোলের প্রোডাকশন অনুযায়ী আমাকে বলো তো কোন রাজ্য সব থেকে বেশি কোল উৎপাদন করে? কোল উৎপাদনে সব থেকে বেশি 4টে রাজ্য পরপর বলে ফেলো। দাদা একটা মনে রাখতে পারি না, আবার 4টে? তাহলে আমি কেন মনে রেখেছি? আমি কিভাবে করছি? তোমাদেরকে করাবো বলে, এই জন্যই বলি ক্লাসটা ফলো করো। ঝাড়খণ্ড প্রথম, দ্বিতীয় কি আছে দাদা ঝাড়খণ্ডের পর? ওড়িশা। ওডিআই এসএসএও লেখে, হ্যাঁ, ওড়িশা। আচ্ছা, ঝাড়খণ্ড হলো, ওড়িশা হলো, তৃতীয়তে কে আছে? ছত্তিশগড়। কে আছে? ছত্তিশগড়। 4 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল। 4 নম্বরে কে আছে আমাদের? ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভারতে কয়লা উৎপাদনে প্রথম রাজ্য ঝাড়খণ্ড, দ্বিতীয় হচ্ছে ওড়িশা, তৃতীয় ছত্তিশগড়, চতুর্থ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। শেষ হয়নি, শেষ হয়নি, আরো কোশ্চেন করব আমি। বলো তো ভারতে সব থেকে প্রথম কয়লা কোথা থেকে উত্তোলন করা হয়? কোথা থেকে প্রথম ভারতে কয়লা উত্তোলন করা হয়? ছাড়বো না, ধরেছি যখন ছাড়বো না। সেটা মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলের রানীগঞ্জ থেকে। কোথা থেকে হয়? রানীগঞ্জ। এটাও জানো কোথায়? রানীগঞ্জ থেকে। নাম না শুনে থাকলে আর আমার কিছু করার নেই ভাই, রক্ষে কর। তাহলে রানীগঞ্জ থেকে, রানীগঞ্জ থেকে কত সালে তোলা হয় জানো? 1774 সালে। 1774 সালে রানীগঞ্জে প্রথম কয়লা তোলা হয় ভারতবর্ষে, ঠিক আছে? একটু এগিয়ে যাই, একটু জিকের লেভেলটাকে একটু বাড়াই। ভারতে কয়লা উৎপাদনে এই 4টে রাজ্য রয়েছে, ঠিক আছে? আমি যদি জিজ্ঞেস করি, সাপোজ এই যে আলোচনা চলছে তোমার আর আমার মধ্যে, যে আমার নলেজ আর তোমাদের নলেজটা একটুখানি দেখবো আর কি, যে আমি ঠিকঠাক পথে এগুচ্ছি কি এগুচ্ছি না, বা তোমরা ঠিকঠাক পথে এগুচ্ছ কি এগুচ্ছ না, ঠিক আছে? ভারতে না হয় এই কটা হয় দাদা, আমি বুঝলাম। দুটো প্রশ্ন করছি তোমাদেরকে। কয়লা উৎপাদনে ভারতের স্থান কত সমস্ত দেশের মধ্যে? প্রোডাক্টিভিটিতে ভালো করে বুঝবে, অ্যাকর্ডিং টু প্রোডাক্টিভিটি ইন্ডিয়ার পজিশন কত কয়লার দিক থেকে? প্রোডাক্টিভিটি অফ কোল। তাহলে কোশ্চেন দুটো আমি এখানে শর্ট করে লিখছি, এখানটা আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি একটুখানি, এটা লিখতে জায়গার কম লাগছে বলে। দেখো, প্রোডাক্টিভিটি অনুযায়ী ইন্ডিয়ার পজিশন, ইন্ডিয়াস পজিশন কিরকম? এদিকে বললাম কি প্রোডাক্টিভিটি,
কে কত কয়লা উৎপাদন করতে পারে সেই অনুযায়ীতে কত, ঠিক আছে। এবং যদি বলা হয় যে কত অ্যামাউন্ট অফ কয়লা বা রিসোর্স অফ কোল যদি বলা হয় সেটাতে কত, রিসোর্স কত আছে পজিশনে, রিসোর্স মানে কত আছে আমাদের, সেই অনুযায়ী আমাদের ভারতের স্থান কত। কেউ বলতে পারবে প্রোডাক্টিভিটিতে কত এবং রিসোর্সে কত? জানো না? দেখো দেখো লেখো তাহলে রিসোর্স অনুযায়ী হচ্ছে পঞ্চম স্থান অধিকার করে। এবং প্রথম রিসোর্স অনুযায়ী যদি জিজ্ঞেস করে ফার্স্ট পজিশন কার আছে বাবুরা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটু চেক করো তো, অস্ট্রেলিয়া না ইউএসএ, একটু দেখে নিও। হ্যাঁ, অস্ট্রেলিয়া নাকি ইউএসএ একটু দেখো। আমি প্রেফার করছি অস্ট্রেলিয়াটাকে, আমার যতদূর মনে আসছে। তোমরা একটু দেখে নিও, এটা একদম দেখে নিও কিন্তু। হ্যাঁ, এটা আমি ওই জন্য এখানে মার্ক করে রাখছি বাবুরা। ভুল শিখে লাভ নেই, সঠিক শেখো। কিন্তু এই যে কোনটা পড়বো না ছেলে নিয়ে প্রচুর কনফিউজ থাকে। দেখো আমি কোল ইন্ডিয়া থেকে কোল পেলাম, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, তার কি অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে চলে গেলাম কোল ইন্ডিয়া লিমিটেডে। কোল ইন্ডিয়া লিমিটেড সম্পর্কে বলার পর ভারতে কোথায় কোথায় কয়লা উত্তোলন করা হচ্ছে, ঠিক আছে, সেই অনুযায়ী ভারতের রাজ্যগুলোর পজিশন তোমাকে দেখিয়ে দিলাম। ভারতের পজিশন করো সেটা তোমায় দেখানোর চেষ্টা করছি। তো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অফ স্টাডি। বই ধরে পাতা একটা কোশ্চেন লেখা আছে যে ভারতে এই রাজ্যে কয়লা উৎপাদন হয়, পাতা উল্টে দিলাম, দিয়ে অন্য একটা পড়ে নিলাম। কেন রে ভাই এইভাবে পড় না রে, পড়তে শেখো। শেখাবো, এই যে আছে শেখাচ্ছি। চলো এবার প্রোডাক্টিভিটি অনুযায়ী যদি বলা হয় ভারতের পজিশন করো সেকেন্ড। কি বললাম? প্রোডাক্টিভিটি অনুযায়ী ভারতের পজিশন কত? সেকেন্ড। এখানে লিখছি সেকেন্ড পজিশন, ঠিক আছে, সেকেন্ড পজিশন। ফার্স্ট পজিশনে কে আছে প্রোডাক্টিভিটি অনুযায়ী? ফার্স্টে চায়না, ও বেটা এগিয়ে আছে, ঠিক আছে, এগিয়ে থাকার কথা না, কিন্তু ও বেটা এগিয়ে আছে। আমি একটুখানি ভাই আমি একদম পুরো মানে কি বলবো, দেশ ছাড়া কিছু চিনি না আর কি, এরকম লোক, ঠিক আছে। তো যাই হোক, তাহলে প্রোডাক্টিভিটিতে ফার্স্ট হচ্ছে কে? আমাদের চায়না। আর সেকেন্ড হচ্ছে কে? আমাদের ভারত। কয়লা, ঠিক আছে, মনে থাকবে এগুলো। এতগুলো প্রশ্ন আমি তোমাদেরকে লেখালাম, জানালাম, করো কিন্তু। ওকে চল। অ্যান অ্যানিমোমিটার মেজার্স হুইচ অফ দ্য ফলোইং। তাড়াতাড়ি, অ্যানিমোমিটার কি মেজার করে? হুইচ অফ দ্য ফলোইং বলতে পারবে? অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? স্পিড অফ উইন্ড, নাম না জেনে থাকলে লিখে নাও। স্পিড অফ উইন্ড, অর্থাৎ স্পিড অফ উইন্ড মাপা হয় কি দিয়ে? অ্যানিমোমিটার দিয়ে মাপা হয়, ঠিক আছে। বিউফোর্ট স্কেল একটা আছে, দ্য বিউফোর্ট স্কেল। কি আছে? বিউফোর্ট স্কেল। ওটা দিয়েও কি মাপা হয় দাদা? না ওইটা দিয়েও মাপা হয় কি? স্পিড অফ উইন্ড। মনে থাকবে, ঠিক আছে। দেখো, দ্য বিউফোর্ট স্কেল ইজ অলসো মেজার্ড দ্য স্পিড অফ উইন্ড। আচ্ছা দেখো, এখানে যদি বলা হয়, এটা সব থেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এখানে ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড কথাটার উপর মার্ক করে রাখবে। দেখো, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর অ্যাকিউরেটলি মেজারিং ভেলোসিটি অফ ফ্লুইড, সেটাকে পাইলট টিউব। বহুবার মানে রেলের এটা খুব প্রিয় একটা প্রশ্ন, ঠিক আছে, ছেলেদেরকে কনফিউজ করার জন্য এটা খুব প্রিয় একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কি? ভেঞ্চুরি মিটার, যেটা ইউজ করা হয় কি করতে? না মেজার দ্য রেট অফ ফ্লো। দুটোর মধ্যে ঘোলায়, রেট আলাদা জিনিস, রেট অফ ফ্লো একটা আলাদা জিনিস, আর ভেলোসিটি একটা আলাদা জিনিস। ওকে, ওটা নিয়ে আমি এখন বোঝাচ্ছি না, তুমি এইটুকু বোঝো যে রেট অফ ফ্লো হচ্ছে কি দিয়ে বোঝানো হবে? ভেঞ্চুরি মিটার, যেটা হচ্ছে কি একটা এরকম সরু নলের মধ্যে দিয়ে কতটা ধরে জল যাচ্ছে, ধরো এরকম দেখতে একটা নল রয়েছে। হ্যাঁ, এই নলের মধ্যে দিয়ে যদি কতটা আমি যদি পাঠাই, কোনো লিকুইডকে পাঠাই, তো তার ভেতরে তার ভেলোসিটি কত হবে সেটা মাপবে কত? এই ভেঞ্চুরি মিটার দিয়ে, সরু নলের ভেতর দিয়ে আর কি, ঠিক আছে। আর যদি বলে অ্যাকিউরেটলি মেজার করা যায় এরকম একটা ইনস্ট্রুমেন্ট বলো যেটা দিয়ে ফ্লুইড মেজার করা যায়, ফ্লুইড হয় এবং তার সাথে গ্যাসও আছে, গ্যাসও মেজার করা হয় অনেক সময়, তো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের পাইলট টিউব। আর স্পিড অফ দ্য উইন্ড তার জন্য রয়েছে বিউফোর্ট স্কেল এবং অ্যানিমোমিটার। কি আছে, গল্প করতে করতে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, এই ইংরেজিতে থেকে এখানে বাংলায় লেখা আছে, দেখে নিও। নেক্সট, হেপাটাইটিস মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে? সবাই জানে রে ভাই, হেপা। হেপা কথাটার মানে কি?
হেপা কথাটা চলে এলে যখনই এই হেপা কথাটা চলে আসে না, তখনই সেটা হয়ে যায় কার সাথে রিলেটেড বলো তো? লিভারের সাথে। আচ্ছা যাই হোক, এটাকে বলা হয় হেপাটোলজি। কি বলে? হেপাটোলজি। হ্যাঁ, স্টাডিটাকে বলা হয় হেপাটোলজি। হেপাটোলজি মনে থাকবে কি মনে থাকবে না? হেপাটোলজি। আচ্ছা, লিভার সম্পর্কে দুটো কথা বলি, অ্যান্সার তো হয়ে গেল। ধরো লিভার, লিভারে কি আছে? হেপাটাইটিস। আচ্ছা, হেপাটাইটিস ক ধরনের হয়? 3 ধরনের হয় জেনারেলি। হ্যাঁ, এ বি সি, কিন্তু তার মধ্যে বি সিটাই বেশি প্রচলিত আছে। হ্যাঁ, তার মধ্যে আবার হেপাটাইটিস বি যেটা রয়েছে সেটা হলে মানুষ তো এখন বাঁচে। হেপাটাইটিস সি হচ্ছে সব থেকে ডেঞ্জারাস, যেটা হলে মানুষ আর বাঁচে না, মানে মরণ অবধারিত ধরে নাও। হেপাটাইটিস সি এমন বাজে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হেপাটাইটিস হচ্ছে কাকে আক্রান্ত করবে? লিভারকে। আর হেপাটাইটিস বলা হয় কাকে? দ্য ইনফ্লামেশন অফ লিভার ইজ কল্ড হেপাটাইটিস। কি বললাম? দ্য ইনফ্লামেশন অফ লিভার ইজ কল্ড হেপাটাইটিস। ইনফ্লামেশন কথাটার মানে কি? না, ইনফ্লামেশন কথাটার মানে হচ্ছে, বাংলায় কি বলবো, যন্ত্রণা হয়, ব্যথা হয়, বেধি যেটাকে বলে আর কি, এক কথায় বাংলা লেখা আছে দেখো, প্রদাহ। বাবা, লিভারের প্রদাহকে বলা হচ্ছে কি? হেপাটাইটিস। ঠিক আছে, দ্য স্টাডি অফ লিভার ইজ কল্ড, কি বললাম একটু আগে? হেপাটোলজি। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, লিভারে কি হয়? ফর্মড অর্থিন সাইকেলের মধ্য দিয়ে কি হয় না? ইউরিয়া ফর্ম হয়। মানে বলতে চাইছে লিভারে কি হয় না, লিভারে ফর্ম হচ্ছে কি? লিভারে ফর্ম হচ্ছে কি? ইউরিয়া। এই ইউরিয়াটা কিভাবে ফর্ম হয় না? অর্নিথিন সাইকেল। অর্নিথিন সাইকেলের মধ্য দিয়ে এটা হয়। ঠিক আছে, এই অর্নিথিন সাইকেলকে ইউরিয়া সাইকেলও বলা হয়ে থাকে। অর্নিথিন সাইকেলকে কি বলে? ইউরিয়া সাইকেল। ঠিক আছে, এটা কি করে না, এটা অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রডিউস করে। কি হয় দাদা? ইম্পর্টেন্ট কোশ্চেন কোন জায়গাটায় না, অ্যামোনিয়া রয়েছে তো, অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রডিউসড হয়। এই যে সার্কেলটা রয়েছে, এটা দিয়ে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রডিউস হয়। ক্লিয়ার? আর লিভার তো বলেই দিয়েছি যে লার্জেস্ট টাইপ অফ অর্গ্যান, যেটার মধ্যে কি আছে না, আমাদের ভারতের সব, দেখেছো ভারত বলছি, সরি, আমাদের শরীরের সব থেকে বড় অর্গ্যান কি আছে? লিভার আছে। লিভারের রিজেনারেশন পাওয়ার শরীরের মধ্যে সব থেকে বেশি, এবং সব থেকে কম হচ্ছে নিউরনের। নিউরনের, যেটা আমি একটু আগেই পড়ালাম। ঠিক আছে, আচ্ছা, আর লিভারে কি আছে? 2 ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে হেপারিন আর একটা কি না ফাইব্রিনোজেন। দেখো, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। একটা কি করে? ব্লাড ক্লটিং এ সাহায্য করে, আর একটা ব্লাড ক্লটিং হতে দেয় না। হেপারিন যে আছে এর সাথে ব্লাড ক্লটিং হবে না। ঠিক আছে, ব্লাড ক্লটিং এ হতে দেয় না হেপারিন। আর ফাইব্রিনোজেন এ ব্লাড ক্লটিং করতে সাহায্য করে। মনে থাকবে কি মনে থাকবে না বাবুরা? মনে থাকবে না? মনে থাকবে না? যা লেখা আছে সব কিছুই বলে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। ও, আরো অপশন ছিল দেখি। হ্যাঁ, প্যানক্রিয়াস আছে, স্প্লিন আছে, কি বলে, আরবিসির গর্ভাশয়, তাই না? আচ্ছা, প্যানক্রিয়াসকে কি বলে? মিক্সড অর্গান অফ আওয়ার বডি। প্যানক্রিয়াস থেকে কি নির্গত হয়? ইনসুলিন হরমোন নির্গত হয়। কি হয়? ইনসুলিন। তাহলে ইনসুলিন হরমোন ইজ এক্সট্রাক্ট ফ্রম হেয়ার, ফ্রম বিটা সেল। প্যানক্রিয়াসের ওপরে বিটা সেল রয়েছে। ওই বিটা সেল যেখানে রয়েছে তার একটা নাম আছে, সেটা কি? এবং আমি জানি ওটা তোমাদেরকে জিকে ক্লাসে পড়ানো হয়েছে, পুলিশের জিকে ক্লাসে ওটা পড়ানো হয়েছে, আমি দেখেছি। সেটা কি? আচ্ছা, এই যে রয়েছে ধরো ইনসুলিন, এ কি করে? এ কনভার্ট করে কাকে না? গ্লুকোজকে গ্লাইকোজেনে। কি করে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কে করে না? ইনসুলিন করে দেয়। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনে কি হয়? ফাইনাল ডাইজেশন, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। অর্থাৎ ফাইনাল ডাইজেশন কোথায় হয় না? সেটা হচ্ছে আমাদের এই স্মল ইন্টেস্টাইনে। ক্লিয়ার? এবং ম্যাক্সিমাম অ্যাবজর্পশন এখানেই হয়, ক্ষুদ্রান্ত্র যেটাকে বলে। এই যে লেখা আছে ক্ষুদ্রান্ত্র। আর স্প্লিন, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। গ্রেভিয়ার্ড অফ আরবিসি মানে কবরস্থান। আরবিসির কবরস্থান হচ্ছে কোথায় না? সেটা হচ্ছে স্প্লিন। ঠিক আছে, আর এটাকে ব্লাড ব্যাংক অফ বডিও বলা হয়। সব থেকে ইম্পর্টেন্ট এটাই বেশি আসে, বা এটা মনে রাখে না, দুটোই মনে রাখবে। গ্রেভিয়ার্ড অফ আরবিসি এবং ব্লাড ব্যাংক অফ বডি কাকে বলা হয়? স্প্লিন বা প্লিহাকে বলা হয়। আরবিসির মেয়াদ, শরীরে আরবিসির মেয়াদকাল কত? কত দিকে চাপা দেবো? সবই লেখা আছে। 120 দিন। ঠিক আছে, চলো নেক্সট।
হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এমার্জেন্সি হরমোন ইন হিউম্যান? আহা হা হা, এমার্জেন্সি হরমোন কোনটি? তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করো, লাইক করো, শেয়ার করো। এত কঠিন জিনিসপত্র তোমাদেরকে বোঝানো হচ্ছে এত সহজে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ চলো তাহলে এমার্জেন্সি হরমোন, এই এমার্জেন্সি হরমোন কখন নির্গত হয় না যখন তুমি ভয় খাও, ফিয়ার, যখন তুমি কারোর সাথে মারপিট করছো, ফাইট, ঠিক আছে, যখন তুমি উড়ছো, অর্থাৎ অনেকের দেখবে কি হয় ভীতি থাকে যে ফ্লাইটে যাব না, ঠিক আছে, আমার ভয় লাগে বাবা, উঠতে খুব ভয় লাগে জানিস তো, একটু উঁচুতে গেলেই না আমার খুব ভয় লাগে বাবা, ঠিক আছে, থাকে অনেকেই থাকে। তো এই যে 3F হরমোন, এমন একটা হরমোনের নাম বলো যেটা হচ্ছে এই 3F হরমোন। এমনি এমনি বলছি না, তোমাদের মনে হচ্ছে যে আমি গল্প করছি 3টে F দিয়ে, না, এটাকে 3F হরমোনও বলা হয়। তোমাদেরকে এমনি এমনি আমি কিছুই বলি না, সব পড়ানো রিলেটেড। সেটা কি না, সেটা হচ্ছে কোথায় গেল অ্যাড্রিনালিন। বাবা সোজা রাস্তায় এলেই তো হতো। আচ্ছা বলো দেখি, এইদিকে এলাম আর এইখান থেকে এইদিকে সোজা রাস্তায় এলাম, এটাকে ফিজিক্সের টার্মে কি বলে জানো? ডিসপ্লেসমেন্ট বলে। যাই হোক ঠিক আছে, ওটা পরে হবে, এখন ওটা আমি তোমাদেরকে পরে পড়াবো। যেটা পড়াচ্ছি সেটাকে পড়িনি। যেটা হচ্ছে কি 3F হরমোন কাকে বলা হয় দাদা? অ্যাড্রিনালিনকে বলা হয়। এই অ্যাড্রিনালিন গ্রন্থিতে কি মানে এমার্জেন্সি হরমোন যেটা অ্যাড্রিনালিন হরমোন যেটা রয়েছে সেটা নিঃসৃত হচ্ছে, ঠিক আছে। আমিও যেমন ধরো কি হতো যখন আমি প্রথম পড়ানো শুরু করেছিলাম, ঠিক আছে, ক্যামেরার সামনে আসতে কি ভয় লাগতো রে বাপরে, খুব ভয় লাগতো। আরে অফলাইনে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যামেরার সামনে পড়ানো একটা ভয় ছিল, তো সেটাকে আস্তে আস্তে কেটে গেছে। তো যাই হোক, যখন আমি ভয় খেতাম তখন কি হতো, তখন আমার অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হতো, তাই না? নাহলে এমনি এমনি ভয় খাবো কেন? আবার ধরো তোমাকে অনেক সময় প্রশ্ন করা, তোমার চোখের সামনে দিয়ে একটা বাঘ বেরিয়ে গেল, তোমার কি লাগবে? তুমি বোকা হাদার মতো উত্তর দেবে, স্যার বা ম্যাডাম আমার না খুব ভয় লাগবে। না, ভয় তো লাগবে, তোমাকে উত্তর দিতে হবে ম্যাডাম আমার অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে এমার্জেন্সি হরমোন ঘটিত হবে। দ্যাট উইল বি দ্য পারফেক্ট অ্যান্সার অফ আ কম্পিটিটিভ অ্যাসপারেন্ট অফ বন্ড স্টাডি। বন্ড স্টাডিতে পড়লে তোমরা সব জানতে পারবে, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার এমার্জেন্সি হরমোন। এবার এইটা নিয়ে একটুখানি বলার আছে, হ্যাঁ সেটা আমি বলবো, কিন্তু ওটা পিপিটিতে বলবো। দেখো অ্যাড্রিনালিন হরমোন এসব বলা আছে। থাইরক্সিন হরমোন থাইরক্সিন ভাই কি বলবো বল, থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়। থাইরয়েড গ্রন্থি, এখানে আয়োডিন খেতে হয়, ওই জন্যই আমাদেরকে মানে ভালো নুন খেতে হয়, যাতে আমার আয়োডিন থাইরক্সিন যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা আমাদের সুরক্ষিত থাকে এবং খুব ভালো থাকে, তাই না? এবং তার থেকে বড় কথা হচ্ছে যদি আমরা আয়োডিন কম খাই দাদা, তাহলে আমাদের গয়টার রোগ হয়। গয়টার রোগ হয়, হ্যাঁ কি না? কোথায় গেল লিখিনি, এই তো, গয়টার রোগ হয়, ঠিক আছে। এবার এইটা এইটা একটুখানি পড়ো, আমার সাথে পড়ো। কি বলছে? প্রোজেস্টেরন ইজ প্রেজেন্ট বোথ মেল অ্যান্ড ফিমেল, কিন্তু মেনলি মেল। প্রোজেস্টেরন হচ্ছে একটা হরমোন, যেটা বলা যেতে পারে ওয়ান টাইপ অফ সেক্স হরমোন, যেটা নির্গত হয় কোথা থেকে? মেলেদেরও হয়, ফিমেলদেরও হয়, কিন্তু মোস্টলি ইন কোথায়? ফিমেলসদের। মেল বলে গেছিলাম, না না না, ফিমেল ফিমেলদের বেশি নির্গত হয়, ঠিক আছে। কখন হয় না? যখন ওদের মেনস্ট্রুয়েশন সাইকেল চলে তখন হয়, প্রেগনেন্সির সময় হয়, ঠিক আছে, যখন ওনারা প্রেগনেন্ট থাকেন, ঠিক আছে, যখন মেনস্ট্রুয়েশন সাইকেল চলে তখন এই জিনিসটা হয়। কি হয় না, এই প্রোজেস্টেরন যে হরমোনটা রয়েছে এটা কিন্তু নির্গত হয় এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল অ্যান্ড প্রেগনেন্সিতে। ওকে, এবার তোমাদেরকে পরীক্ষায় যেটা আরআরবি এনটিপিসি 2019-এর আগে কোথাও একটা প্রশ্ন আমি দেখলাম, ঠিক মনে করতে চাই, সালটা আমার মনে পড়ছে না, মনে করতে পারছে না। এই যে কোশ্চেনটা ছিল এরকম যে প্রোজেস্টেরন হরমোনটা আমরা বাইরে থেকে কিভাবে নিতে পারি, মানে মহিলারা কিভাবে বাইরে থেকে নেয়, বা প্রোজেস্টেরন হরমোনটাকে কিভাবে ইনটেক করা যায়, কোন মেডিসিনের মাধ্যমে, এরকম আর কি। তো সেটা মনে রাখবে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস লেখা আছে, দেখো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, এইটা থেকে কি করা হয়, বাইরে থেকে নেওয়া যেতে পারে। কারণ কি, এখানে দুটো ইম্পর্টেন্ট, মানে এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে এখানে দুটো হরমোন ইউজ করা হয়। একটা কি, একটা হচ্ছে the second one is ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন থাকে এবং আরেকটা হচ্ছে সিনথেটিক ফর্মে প্রোজেস্টেরন থাকে। হ্যাঁ লেখা নেই হয়তো, ওটা প্রোজেস্টেরন লিখে নিতে পারো, হ্যাঁ প্রোজেস্টেরন লিখে নিতে পারো, এবং একটা হচ্ছে ইস্ট্রোজেন। এই যে প্রোজেস্টিন যেটা রয়েছে, যেটা ওই প্রোজেস্টেরনের আরেকটা ভাগ, সেটা হচ্ছে কি, প্রোজেস্টিন ইজ এ সিনথেটিক ফর্ম অফ হরমোন, হ্যাঁ,
কার না প্রোজেস্টেরন অর প্রোজেস্টোজেন। মনে থাকবে কি মনে থাকবে না, এই হরমোনটা, এই যে প্রোজেস্টিন যে হরমোনটা রয়েছে না, এটাই থাকে কোথায় কোথায় ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কোথায় গেল, এই যে এটাই থাকে। এই প্রোজেস্টিন হরমোনটা কোথায় থাকে তাহলে কি বললাম না, সেটা হচ্ছে আমাদের এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে থাকে। মনে থাকবে কি মনে থাকবে না বাবুরা, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, ঠিক আছে। তাহলে এই দুটো যেন মনে থাকে, তাহলে বাইরে থেকে এইটার দ্বারা ইনটেক করা যেতে পারে। এবং হ্যাঁ, এটা মনে রাখতে হবে কি ফিমেলদের মধ্যে বেশি দেখা যায়। কখন হয় না, যখন হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে বা প্রেগনেন্সি চলে, এই সময় হয়। আর অবভিয়াস ব্যাপার যে এটা কোথা থেকে নির্গত হবে না, এটা ওভাম বা ওভারি থেকে নির্গত হবে, তাই না? ওভারিজ থেকেই হয় মেনলি, হ্যাঁ, বা যেটা উম্বি তো বলে নাকি, উম্বি তো বলে, ওভারিজ, হ্যাঁ, এগুলো থেকে নির্গত হবে। চলো নেক্সট কোশ্চেন। লেপ্টোস্পাইরোসিস ইজ এ ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া, নান অফ দিস। দেখেই ঠিক করে দেবে। লেপ্টোস্পাইরোসিস যে ব্যাপারটা থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা হয়, নট ভাইরাস। ওকে, এটা একটা এই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, 19 থেকে নেয়া, ঠিক আছে। এবার কিছু এক্সট্রা আলোচনা করব, যেটা হচ্ছে কি না, স্টাডি অফ ভাইরাসকে কি বলে দাদা? ভাইরোলজি বলে, ঠিক আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় আছে? পুনে, মহারাষ্ট্র। কোথায় আছে? পুনে, মহারাষ্ট্র। প্রচুর কাজ করেছে যখন করোনা ছিল, প্রচুর কাজ করেছে, ঠিক আছে। এই পুনে মহারাষ্ট্রতে প্রচুর কাজ হয়েছে, ঠিক আছে, করোনার সময়। আচ্ছা, করোনা একটা কি ধরনের ভাইরাস? ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, কি ভাইরাস? করোনা হুইচ টাইপ অফ ভাইরাস? হুইচ টাইপ অফ ভাইরাস? কমেন্টে লিখবে তো, ডিএনএ নাকি আরএনএ ভাইরাস, ঠিক আছে, লিখবে। এটা তো গোল করে দিই, নাহলে উনি বলবে যে মাস্টার উত্তর দিয়ে দেয় না, দাদা উত্তর দেবে না। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভাইরোলজি তাহলে পুনে রয়েছে মহারাষ্ট্রতে। ভাইরাস ইজ কানেক্টিং লিঙ্ক। ভাইরাস কি জিনিস না, কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। মনে থাকবে, লিভিং অ্যান্ড নন লিভিং এর মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক। ভাইরাস কে আবিষ্কার করে না, ডিমিট্রি ইভানভস্কাই। আমি এভাবে মনে রেখেছি, ডিমিট্রি ইভানভ, উড়ে যায় আকাশ, তাহলে ডিমিট্রি ইভানভস্কাই বা ইভানোস্কাই বলা হয়। ওই যে ভিওর উচ্চারণটা হয় না, ইভানোস্কাই বলে, ডিমিট্রি ইভানোস্কাই। আমি মনে রেখেছি ডিমিট্রি ইভানভস্কাই, ইভানভ আকাশ, ঠিক আছে। তিনি আবিষ্কার করেছিলেন কি ভাইরাস। এবার দুটো প্রশ্ন আছে, ফাদারের মানে ফাদার, দ্য ফাদার অফ ভাইরোলজি কাকে বলে? অ্যাকচুয়ালি এরা দুজন কাছাকাছি একদম সমসাময়িকভাবে কাজ করেছেন, এই ডিমিট্রি ইভানস্কি এবং ওয়ালেন বেঞ্জেরিক, হ্যাঁ, এনারা দুজন খুব কাছাকাছি কাজ করেছেন, মানে একসাথেই কাজ করেছেন। তোমরা এটা স্ক্রিনশট নেবে বাবুরা, হ্যাঁ, এই কোশ্চেনটা থাকবে, হ্যাঁ, ওটা তোমরা লিখে নিয়েছো আশা করি, তো এটা গোটাটা স্ক্রিনশট নেবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি সব মুছে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ, ঠিক আছে, আমি দাগ দেবো না এটাই, তোমরা একদম স্ক্রিনশট নিয়ে নেবে। দ্য ফাদার অফ ভাইরোলজি তাহলে কাকে বলে না, ওয়ালেন বেঞ্জেরিককে। অ্যাকচুয়ালি ডিমিট্রি ইভানস্কি এবং ওয়ালেন বেঞ্জেরিক এরা খুব কাছাকাছি, একসাথেই কাজ করেছে বলতে পারো, কিন্তু এনাকে ফাদার বলা হয়, ঠিক আছে। এই যে ভাইরাস, আমরা প্রথম কোন ভাইরাস আবিষ্কার হয়েছিল জানো? টিএমভি ভাইরাস। টিএমভি ফুল ফর্মটা বলো তো। এই টিএমভি ভাইরাস যেটা, এটা আবিষ্কার করেছিলেন কে না, তিনি হচ্ছেন ডিমিট্রি ইভানস্কি। এর ফুল ফর্মটা বলবে, লেখা আছে, এটা দেখবে না, দিয়ে বলবে টোব্যাকো মোজিক ভাইরাস। আচ্ছা, আমি লিখিয়ে দিচ্ছি, টোব্যাকো মোজিক বা মোজাইক ভাইরাস, মনে থাকবে, টোব্যাকো মোজাইক ভাইরাস। চলো ওটা লিখে নেবে। আচ্ছা, এখানে একটা অপশনই ছিল প্রোটোজোয়া। দ্য স্টাডি অফ প্রোটোজোয়াকে কি বলা হয়? প্রোটোজুলজি। এই প্রোটোজুলজি যেটা, সেটা হচ্ছে দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারই একটা ব্রাঞ্চ, যেখানে পড়ানো হয়, ঠিক আছে, যেখানে পড়ানো হয়। এটা কোথায় এস্টাবলিশড হয় না, 1916 সালে কলকাতায় আছে, দেখবে কলকাতায় হচ্ছে ওর হেডকোয়ার্টার। এটা যেন মাথায় রেখো, এটা জিএস এর একটা বড় টপিক। আচ্ছা, আমি একটা কথা বলতে গিয়ে বলা হলো না, সেটা হচ্ছে কি, টোব্যাকো পড়াচ্ছিলাম, হ্যাঁ, ওরে সর্বনাশ, কোশ্চেন করবো, এসো তাড়াতাড়ি এসো। টোব্যাকো কবে ইন্ট্রোডিউসড হয় ইন্ডিয়ায়? টোব্যাকো কবে কোথায় ইন্ট্রোডিউসড হয়, কারা আনে? মনে রাখবে, পর্তুগিজরা এনেছিল। কার আমলে? আকবরের আমলে আনে, ঠিক আছে, আকবরের আমলে পর্তুগিজরা এনেছিল। এবং এটিকে বন্ধ করেছিল কে না, জাহাঙ্গীর।
আকবরের পুত্র জাহাঙ্গীর, তিনি এই টোবাকো ইউজটাকে বন্ধ করিয়েছিলেন। এই তিনটে এক্সট্রা কোশ্চেন এখানে বলে দিলাম, একদম নোট করে নিও। আচ্ছা, জাহাঙ্গীর থেকে বলতে গেলে অনেক কিছু বলা হয়, কিন্তু ওটার জন্য রহমান স্যার আছেন। আচ্ছা, তোমরা শুধু আমাকে এইটুকু কমেন্টে লিখে জানিও তো, ওই যে শিখ গুরু ছিলেন না, সে কোন একটা শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন, কোন একটা শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন, ঠিক আছে? তো সেটা আমাকে একটু বলো। আর ঔরঙ্গজেব একজনকে করেছিলেন, তার নাম্বারটা কত ছিল সেটাও আমাকে বলো, ঠিক আছে? তার নাম্বারটা কত ছিল সেটাও আমাকে বলো। এখনই যদি উত্তর না দিতে পারো, রহমান স্যার এসে দেবে ঝাড়, আমার কিছু করার নেই, বলে দেবে কিন্তু, হ্যাঁ? আর নামগুলোও কিন্তু বলো। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট এক্স রে? এক্স রের ব্যাপারে কোন ব্যাপারটা ঠিক নয়? হ্যাভ লো পেনিট্রেশন পাওয়ার, হ্যাভ ট্রাভেল, মানে এটাই, এটা ভুল লেখা আছে আর কি, ওই জন্য কেটে দিলাম। ট্রাভেল উইথ দ্য ভেলোসিটি অফ স্পিড লাইট, ঠিক আছে। ক্যান বি রিফ্লেক্টেড অর রিফ্র্যাক্টেড, ওকে। ক্যান বি অ্যাফেক্টেড ফটোগ্রাফিক প্লেটস, হ্যাঁ রে ভাই, আমাদের তো এক্স রে হয়, আমরা জানি না, এত বোকা বোকা প্রশ্ন দিচ্ছে। তাহলে একটাই ভুল আছে, সেটা কি? হ্যাভ লো পেনিট্রেটিং পাওয়ার। আরে বাবা, লো পেনিট্রেটিং পাওয়ার যদি থাকে, আমাদের শরীর ভেদ করে গিয়ে একটা ফিল্মের মধ্যে, ফিল্ম বলে ওটাকে, FILM, কি বলে? FILM, ফিল্ম। ওই ফিল্মের মধ্যে আমাদেরকে যে ইয়ে করে, ছবিটা দেয়, আমরা ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে দেখাই, এমনি এমনি দেখাই, যদি পেনিট্রেটিং না করতে পারে। পেনিট্রেটিং করার কথাটার মানে হচ্ছে ভেদ্য। এর মধ্যে নাকি ভেদ্য ক্ষমতা নেই, আছে, ভেদ্য ক্ষমতা আছে, প্রচুর আছে, ঠিক আছে? তাহলে এটা ভুল কথা, ওই জন্যই বলেছে নট অ্যাবাউট এক্স রে, তিনটে ঠিক আর একটা ভুল, তাহলে এটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এক্স রে, এক্স রের মতো মতো নয়, তিনটে নাম শুনেছো, আলফা, বিটা আর গামা। এদের মধ্যে কার পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি এবং কার সব থেকে কম? এই তিনটের মধ্যে সব থেকে বেশি মনে রাখবে কার? আলফা, নাকি? সেই জন্যই তো এরকম তীর দিচ্ছি। তারপরে বিটা, তারপরে গামা, নাকি? ঠ্যাঙাবো। গামার সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে বিটার, তার থেকে কম হচ্ছে কি? আলফা। আচ্ছা, আমি সোজা করে লিখে দেখিয়ে দিচ্ছি, এইভাবে লিখবে, গামা এর সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে হচ্ছে আলফা। মনে থাকবে, এটা হচ্ছে কি? পেনিট্রেশন পাওয়ার বা পেনিট্রেটিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার, মনে থাকবে, ক্লিয়ার থাকে যেন, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। ডেন্সিটি অফ আইস ইজ ড্যাশ কম্পেয়ার্ড টু ডেন্সিটি অফ ওয়াটার? লেস। বরফের ঘনত্ব সবসময় কম হয় জলের থেকে। কেন হয়? আরে ভাসে। ঠিক আছে, আপাতত জেনে রাখো কম হয়। কেন হয় কি না হয় ওটা না, ও কেমিক্যাল বন্ডিং আছে, ও সব জানতে হবে না, শুধু এইটুকু জানো যে ডেন্সিটি অফ আইস ইজ লেস কম্পেয়ার টু ডেন্সিটি অফ ওয়াটার। আচ্ছা, ডেন্সিটি অফ ওয়াটার কত হয় সেটা জানতে হবে, আর ডেন্সিটি অফ আইস কত হয় সেটা জানতে হবে। তাড়াতাড়ি ঝটপট 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 কমেন্টে লেখো, হাঁপিয়ে যাচ্ছি আমি, তাড়াতাড়ি করো। এটা হচ্ছে 1 গ্রাম পার, এটা 1, হ্যাঁ 4 নয়, 1 গ্রাম পার লিটার, তাই তো? তাই হোক। আর এটা 0.91 সামথিং আছে, 0.9 গ্রাম পার লিটার, ঠিক আছে? লিখতে পারো, অসুবিধা কিছু নেই এরকম। তাহলে লেস। নেক্সট, এত ফারেনহাইট ইজ ইকুয়ালস টু দ্যাশ সেলসিয়াস। ফর্মুলা, ফর্মুলা তাড়াতাড়ি বলো, ফর্মুলা বলো, কোশ্চেন বাকি আছে এখনো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, C/5 ইজ ইকাল টু F মাইনাস 32/9, সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের ফর্মুলা। স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট। এবার অঙ্ক করতে শিখে গেছো তোমরা সবাই, তাই না? এইটুকু অঙ্ক করে নিতে পারবো। 152 ডিগ্রি ফারেনহাইট আছে, তাহলে ফারেনহাইটের জায়গায় 152 বসবে ছোটবেলার মতো। C/5 ইজ ইকাল টু 152 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাহলে এটা থেকে হয়ে যাবে 120/9, ঠিক আছে? তাহলে C ইজ ইকাল টু 5 ইন্টু 120/9। এই ক্যালকুলেশনটা ঝট করে 3 সেকেন্ডের মধ্যে বলো তো দেখি। 5 9 হয়ে গেছে, বলো বলো বলো। কোথায়? 66.67, 66.67। চলো ক্যালকুলেশন করো, ফাস্ট করো, ঠিক আছে?
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। চলো লাস্ট বাট নট দ্য লিস্ট, কি প্রশ্ন আছে? সংযোগের মাধ্যমে একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর করা যায়। হ্যাঁ, আচ্ছা, কি সংযোগের মাধ্যমে? ক্যান বি ইন্ট্রোভার্ট এ গ্যালভানোমিটার বাই কানেক্টিং কি এ হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল, এ লো হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ, এ লো রেজিস্ট্যান্স ইন সিরিজ, আর একটা কি বলেছে? লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল। বাবা, এইসব কি সব জিনিস? কি আছে বলো? গ্যালভানোমিটার এটা কি করে? খায় না মাথায় দেয় না বাবা, এটা দিয়ে কারেন্ট মাপা হয়। কারেন্ট, কারেন্ট বুঝো তো? ইলেকট্রিক কারেন্ট মাপা হয় এবং 10⁻⁻6 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা যায়। অর্থাৎ মাইনাস থাকার কথাটার মানে কি? খুব ক্ষুদ্র পরিমাণে কারেন্ট যদিও কোথাও থাকে, সেটাও হচ্ছে আমার এই গ্যালভানোমিটার দিয়ে মাপা যায়। আচ্ছা, কারেন্ট মাপার জন্য আরেকটা যন্ত্র হয় যেটাকে বলা হয় কি? অ্যামমিটার। কি বলা হয়? অ্যামমিটার। অ্যামমিটার জেনারেলি যেটা হয় সেটা একটা বড় অ্যামাউন্ট বা লার্জ অ্যামাউন্ট অফ যদি কারেন্ট থাকে, তাহলে সেখানে আমরা অ্যামমিটার ইউজ করি। যেমন হচ্ছে ধরো তোমাদের এই যে কি বলি গো, মাঠে মাঠে বসানো থাকে না, ওইটা কি বলে? হাই টেনশন কেবলের তার যাচ্ছে, যাবি না কেউ ওইখানে, বলে না আমাদের তো গ্রামগঞ্জে বলে ভাই, তোমাদের জানি না, ঠিক আছে? তাহলে অ্যামমিটার দিয়ে কি করা হয়? কারেন্ট মাপা হয়। গ্যালভানোমিটার দিয়ে কি করা হয় দাদা? কারেন্ট মাপা হয়। দুটো দিয়েই কারেন্ট মাপা হয়। অ্যামমিটার দিয়ে একটু বেশি কারেন্ট মাপা যায়, ঠিক আছে? একটু বেশি অ্যামাউন্টের, বড় অ্যামাউন্টের কারেন্ট মাপা যায়। আচ্ছা, আর একটা ল্যাঙ্গুয়েজ পেলাম যেটা হচ্ছে কি ভোল্টমিটার। ভোল্টমিটার দিয়ে কি মাপা হয় দাদা? ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয় দাদা। এবার বলার কি আছে? ভোল্টেজ সাথে ভোল্টেজ এবার ভোল্টেজ মাপা হয় মানে কি দাদা? পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়। এই তো গন্ডগোল। পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়। যেখানে গন্ডগোল সেখানে আমি আছি, চিন্তা নেই। পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়, ঠিক আছে? এবার প্রশ্ন যা আছে থাক, আমি দুটো জিনিস একটু দেখাই, একটুখানি ঝটাঝট। হ্যাঁ, দেখো, এরকম দেখতে অনেক জায়গায় ছবি দেখেছো, এরকম একটা চলে গেল, যেতে পারে না বলো? আচ্ছা, এটাকে আমি নাম দিলাম আর। আমি আসছি কোথা থেকে আসছে। আচ্ছা, এটাকে এবার লেখো, দাঁড়াও, এখান থেকে করো। এটা কি? আর। এইখানে রয়েছে ধরো এ পয়েন্ট, এখানে রয়েছে বি পয়েন্ট। এইখানে আমি নাম দিলাম ধরো এটা এরকম দেখতে, এরকম দেখতে, ঠিক আছে? এটা পয়েন্টের নাম দুটো দিয়েছি আমি। মুছে দিয়ে আবার লিখে দিচ্ছি, চিন্তা নেই, নাহলে ওই ছেলেপুলে ভুল করে এত না। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এরকম দেখতে অনেক জিনিস দেখেছো, বোঝো। প্লাস থেকে মাইনাসের দিকে কি যায় দাদা? কারেন্ট যায়। কি দেয়? কারেন্ট। CURRENT, কারেন্ট যায়, ঠিক আছে? প্রথম প্রশ্ন, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায় তাহলে দাদা? উল্টো দিকে যায়। যেদিকে মনে রাখবে কারেন্ট যায়, যদি এই দিকে আমার কারেন্ট যায়, মনে রাখবে ইলেকট্রন যাবে এই দিকে, ই মাইনাস যাবে কোন দিকে? উল্টো দিকে। তাহলে যেদিকে কারেন্ট যায় তার ঠিক উল্টো দিকে কে আসে? ইলেকট্রন আসে। আমি ডিটেলসে পড়াচ্ছি না, আমি ডিটেলসে যাচ্ছি না, যেটুকু না জানলে নয়, যেটুকু তোমাদের প্রশ্নে আসবে সেটুকু বলবো। এবার এই রকম দেখতে চিত্র থেকে আমি যদি বলি যে এ পয়েন্টে দাদা ভি নাম দিলাম VA, আর এইখানে একটা নাম দিলাম VB। অর্থাৎ কি বললাম? এইখানে হচ্ছে আমার কি VA, আর এখানে হচ্ছে আমার VB। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে, ঠিক আছে? সূত্র বলছে এই যে VA বা মাইনাস VB যদি করি আমি, এবং VA গ্রেটার দেন VB হয়, VA গ্রেটার দেন VB আমি ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে? এইটাকে যদি আমি নর্মালি V ধরে থাকি, তাহলে সূত্র বলে V ইজ ইকাল টু I ইন্টু R, ওহমের সূত্র। এটা মানে V প্রপোর্শনাল টু I আসে, দিয়ে তারপর ওখান থেকে চলে যায়, দিয়ে প্রপোর্শনাল তুলে R আনতে হয়। আইটাকে বলা হয় কারেন্ট, আইটাকে আমরা কি বলি? কারেন্ট। আরটাকে বলি কি? রেজিস্ট্যান্স। আর ভিটাকে কি বলি? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স যেটাকে তোমরা এক কথায় বলো কি? ভোল্টেজ। ওরে ভোল্টেজটা বাড়লো না কমলো রে? দেখ, ওই ভোল্টেজ, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ইজ ইকাল টু রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট। এইটুকু তোমরা বুঝে গেছো, ব্যাস এইটুকুই ক্লিয়ার থাকলে হবে, এর বেশি আর কিচ্ছু দরকার নেই আমার।
আমার যেটুকু দরকার আমি সেটুকুই নেবো, ঠিক আছে? আর এটা ওহমের সূত্র, হ্যাঁ, এটা মনে রাখো, একটুখানি মনে রাখো। ওহমের সূত্র কোনোদিন এলে আমি আরো ভালো করে বোঝাবো। এবার বলেছে কোন জিনিসটার সাথে, কোশ্চেনটা দেখো এবার, বলেছে এমন একটা জিনিস অ্যামমিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে কানেক্ট করতে হবে যেটা হচ্ছে ভোল্ট মিটারে কনভার্ট হয়ে যায়। বুঝলাম, দেখা যাক একটা জায়গাতেই করব। দেখো প্রথমে এখানে হেডিং করো ভোল্ট মিটার, অ্যামমিটার টু ভোল্ট, প্রথম হেডিং করো গ্যালভানোমিটার টু ভোল্ট মিটার। কি করা হয় কি না করা হয় দেখে নাও। গ্যালভানোমিটারের সাথে ভোল্ট মিটার, আর এই জায়গাটায় যেটা আমরা করব সেটা হবে কি এক্সট্রা গ্যালভানোমিটার টু অ্যামমিটার। কি করব, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার করব। আমি তো করে দেবো ভাই, তোমাদেরকেও কিন্তু করতে হবে, ঠিক আছে? প্রথম তো আমি করে দিচ্ছি, একটু জল খেয়ে নিই, তারপরে আমি তোমাদের করে দিচ্ছি। চলো দেখা যাক। তাহলে গ্যালভানোমিটার থেকে যদি আমাকে অ্যামমিটার করতে হয়, সরি ভোল্ট মিটার করতে হয়, তাহলে আমরা কি করব না, প্রথমে একটা সার্কিট নেব, এরকম দেখতে সার্কিট। একে একটা ব্যাটারির সাথে এরকম এটা জুড়ে দিলাম, একটা প্লাস একটা মাইনাস, যেটা আগের বার দেখালাম গো, একই রকম। এইটাকে নাম দিয়ে দিলাম নর্মালি আর, ঠিক আছে? এখানে আমরা প্লাস দিয়ে দিলাম, এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম, এই দিকে চলে গেল প্লাস থেকে মাইনাসের দিকে যাবে কি কারেন্ট, ঠিক আছে? চলে যাচ্ছে কারেন্ট, কারেন্ট যাক এর ভেতর দিয়েও যাবে, আর রেজিস্ট্যান্স রোধ সব আছে এর মধ্যে, অসুবিধা কিছু নেই। এবার কি করব না, এবার একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করে দেবো। কি করে দেবো, একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করে দেবো। কীভাবে করব, সিরিজে প্যারালালে কি জিনিস, কিছুই নয়। এইখানে ধর, এখানে একটা এরকম চিহ্ন দে, এরকম একটা দাগ দে, এখানে নিয়ে আয়, এইখানে একটা নিয়ে আয়, দিয়ে এরকম একটা লাগিয়ে দে, হয়ে গেল, খেল খতম। এইটাকে বলছি কি গ্যালভানোমিটার, এইটাকে বলছি কি রেজিস্ট্যান্স এম। এম কেন লিখলাম বোঝাচ্ছি, মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স বলা হয়। এরই এইটাই জানতে চেয়েছে, তাহলে কেন অ্যাডভান্সের প্রশ্ন জানতে চাইছে, এইরকম জানতে চায়, বোঝো? তাহলে এই গোটা স্ট্রাকচারটা না জানলে তুমি এটা বুঝবে কি করে? এটাকে কি বললাম আমি, আর এম। কি বললাম, আর এম। এবার তোমরা অনেক সময় আর এমটাকে এইদিকে লাগিয়েছি, তো তোমরা এটাকে এইদিকে লাগিয়ে দাও, নাহলে তোমাদের আবার মিলবে না, তখন আবার তোমরা বলবে মাস্টার মশাই দেখো ওটা ওই দিকে আছে। তাই লাগা, অসুবিধা কি আছে, লাগা না, এনে লাগিয়ে দিয়েছি, এটা এদিকে লাগিয়ে দিয়েছি, ওটা ওদিকে লাগিয়ে দিয়েছি, অনেকে আছে আর এম, আর ওটা হচ্ছে গেল কি গ্যালভানোমিটার। এই যে কোয়ালিটি, এই যে রেজিস্ট্যান্সটার কোয়ালিটি কেমন হবে সেটা তোমায় জানতে চেয়েছে। এই রেজিস্ট্যান্সটা যেটা হয় সেটা হয় খুব হাই, হাই মানে হাই রেজিস্ট্যান্স, এবং দেখো পাশাপাশি থাকলে সিরিজ, মানে একসাথে যদি থাকে না এরকম, তাহলে সেটাকে বলি কি আমরা সিরিজ, একই শ্রেণীতে আছে, তাহলে হাই অ্যান্ড সিরিজ কানেকশন। কি বলি, হাই অ্যান্ড সিরিজ কানেকশন। এই যে গোটা স্ট্রাকচারটা তোমাকে দেখালাম, এর মধ্যে ভোল্টমিটার হিসাবে কাজ করবে কতটা, এইটা যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ডটেড লাইনটা, তাহলে এইটা এখন ভোল্টমিটারের মতো কাজ করবে। ছবি তুলে নাও যাতে মনে থাকে, এই সবুজ কালারটা যেটা দেখালাম সেটা এখন ভোল্টমিটারের মতো তোমাদের কাজ করবে। মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করার জন্য দাদা একটা হাই রেজিস্ট্যান্স লাগাবো এবং সিরিজে লাগাবো, ঠিক আছে? বেশ। আর ঠিক উল্টোটা, গ্যালভানোমিটার থেকে যদি অ্যামমিটারে করতে হয় তাহলে কি করবো দাদা? কিছুই করবো না রে, দেখে নে। প্রথম যা আছে একটা রেজিস্ট্যান্স টেনে দিলাম, তো এই আর যে রেজিস্ট্যান্সটা আমি টেনেছি তার সাথে একটা গ্যালভানোমিটার কিরকম লাগিয়ে দেবো, নর্মাল একটা গ্যালভানোমিটার কিরকম লাগিয়ে দিয়ে একটা সার্কিট জুড়ে দিলাম, নর্মাল একটা গ্যালভানোমিটার লাগিয়ে একটা সার্কিটকে জুড়ে দিলাম, এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। এবার এর ভেতরে কত দিয়ে কারেন্ট যায় কি না যায় একবার দেখিয়ে দিই, হ্যাঁ, নাহলে আমার মনটা শান্তি হবে না। এদিকে আই এলো, এইখান থেকে ভেঙে যাবে, কারণ এখানে জয়েন হয়েছে। এইদিকে কত যাবে, আইজি, অর্থাৎ আইজি মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। এইখানে কত যাবে দাদা, এইদিকে কত আসছে না আই মাইনাস আইজি,
এইদিকে চলে এলো, দিয়ে দেখো এই কারেন্টটা এরকম করে ঘুরতে 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 এইদিকে আসবে, দিয়ে ঘুরতে 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 এই পয়েন্টে এসে মিললো, দিয়ে এইখানে এসে আবার আই হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা ঘটে আপাতত, মোটামুটি ঘটনা। এই দিকটা একটু দেখে নাও তো। তাই এইদিকে গ্যালভানোমিটারকে এরকম লাগিয়ে দিয়েছি দাদা, বেশ বেশ করেছো তোমরা। এবার কি করবে, এবার এইখান থেকে একটা রেজিস্ট্যান্স লাগাবে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটাকে নাম দিলাম আর এস। কি নাম দিয়েছি, আর এস। কেন দিয়েছি আসছি বলছি, এখানেও বলিনি আর এম কেন নাম দিয়েছিলাম, এটাকেও বলিনি আর এস কেন নাম দিয়েছি, নাম আছে এদের একটা, আর কিছুই নয়, আইডেন্টিফাই করার জন্য এক একটা করে নাম দেয়। তাহলে দাদা এদিকেও প্লাস ছিল, এদিকেও মাইনাস ছিল, এদিকে কারেন্ট আসছিল আই, এই পয়েন্টে এলো, এইদিকে চলে গেল দাদা আইজি, যেই এই পয়েন্টে চলে এলো এইখানেই চলে এলো আই মাইনাস আইজি। আরে ভাই এখান থেকে ধর 5 আসছে, 5 আস্তে আস্তে এটা দুজন মিলে ভাগ করে নিয়েছে, দুই বন্ধুতে আছে, এদিকে আড়াই চলে গেল, এদিকে আড়াই চলে গেল, এরকম ব্যাপার আর কি। তাহলে দুই বন্ধুতে ভাগ করে নিয়েছে, এদিকে আবার এই কারেন্টটা ঘুরতে ঘুরতে এখানে চলে এসে আবার এইখানে যখন নামবে তখন হয়ে যাবে কত, আই। এই জিনিসটার মধ্যে এই যে তোমাদের ছবিটা টেনে আমি দেখালাম, কেউ দেখাবে না ভাই, এগুলো সব মুখে বলে দিয়ে লোকে চলে যায়। ঠিক আছে, এই যে জিনিসটা তোমাদের এই আমি এখন হলুদ কালিতে দেখাচ্ছি, এইটা এখন কাজ করবে কিভাবে, অ্যামমিটার হিসাবে, অ্যামমিটার হিসাবে কাজ করবে। এবং এই যে রেজিস্ট্যান্সটা আমি এক্সট্রা অ্যাড করেছি, এর কোয়ালিটি কিরকম হতে হয়, লো রেজিস্ট্যান্স হতে হয়, লো রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি প্যারালাল। অ্যান্ড কাকে কানেক্ট করেছি দেখো, এক সিরিজে আছে না, এই দিক থেকে দড়ি ঝুলিয়ে নিয়ে মনে হচ্ছে এটাকে তুলে দিয়েছি, তাহলে এটাকে বলা হয় প্যারালাল। এই যে জিনিসটা লো রেজিস্ট্যান্স এন্ড প্যারালাল, আর এস লিখেছিলাম, আর এস কথাটার মানে হচ্ছে কি শান্ট, কি বলে শান্ট, মনে রাখবে শান্ট। আর এইদিকে হাই রেজিস্ট্যান্স এন্ড সিরিজ, এটাকে বলা হয় মডিফাইড রেজিস্ট্যান্স বলা হয়, কি বলা হয়, মডিফাইড রেজিস্ট্যান্স বা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। কি বলে, মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, সেই জন্য আর এম লিখেছিলাম। তাহলে এই হয়েছে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার, আর এইভাবে কানেক্ট করলে হয় গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার। তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করতে গেলে স্ক্রিনশট নাও, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, তোমাদেরকে চাপ নেই। গ্যালভানোমিটার থেকে যদি ভোল্টমিটার করতে হয় তাহলে কি করবো দাদা, দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে হবে একটা হাই রেজিস্ট্যান্সের একটা ইয়েকে আমরা সিরিজে কানেক্ট করে দেবো গ্যালভানোমিটারের সাথে, আর যদি গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার করতে হয় তাহলে একটা লো অ্যামাউন্টের রেজিস্ট্যান্সকে প্যারালালে কানেক্ট করে দেবো। অ্যান্সারটা করে দিই, অ্যান্সারটা কি ছিল, একটি গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার, অ্যান্সার বলো কোনটা হবে, হাই রেজিস্ট্যান্স এবং সিরিজ। মনে থাকবে কি মনে থাকবে না, ঠিক আছে। এবং একটা দেখো এখানে আছে সিরিজে দুটো আছে, একটা হাই একটা লো, লো রেজিস্ট্যান্স সিরিজ হয় না, লো রেজিস্ট্যান্স প্যারালাল। এই যে এই লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল, এইটা যদি গ্যালভানোমিটারের সাথে কানেক্ট করা হয় তাহলে কি হবে, অ্যামমিটার তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেছে। তো আজকের মতো মোটামুটি এই হচ্ছে তোমাদের সেশন, ঘেমে গেছি পুরো একদম, শীতকাল চলছে। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের এই হচ্ছে সেশন। এই সমস্ত পিডিএফ বলো বা যা আমি তোমাদেরকে করালাম, এই সমস্তটা তোমরা পেয়ে যাবে কোথায়, টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও না, সেখানে SMS করোও না, কি করে চলবে, অনেকে করে, অবভিয়াসলি অনেকে করে, অনেকের সাথে কথাও হয়। ঠিক আছে, অনেকের সাথে কথাও হয়, তাদের মানে কি বলবো, তাদের যে ডাউটগুলো থাকে সেগুলো ক্লিয়ারও করা হয়। ঠিক আছে, তো তোমরাও কানেক্ট হয়ে যাও। আর যেটা বললাম, যদি ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করবে ভিডিওটা, লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। চলো টাটা।